আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৪২তম স্পেশাল বিসিএস প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এই কোভিড-19 মহামারীর পরিস্থিতির মধ্যে দিয়েও। তো আজকে আমরা যেই ব্যাপারটা নিয়ে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, টপিক্স না অ্যাকচুয়ালি আমাদের ৪২তম স্পেশাল বিসিএস যেটা হওয়ার সম্ভাবনা আছে, সেটার আমরা মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট দুইটা পার্ট থাকবে আমরা জানি 39তম স্পেশাল বিসিএস থেকে। সো অলমোস্ট সেরকমই হওয়ার কথা। তো সেই আলোকে আমরা আজকে জেনারেল পার্ট নিয়ে কিছু টিপস এবং এটা দিয়ে আমরা কিভাবে পড়ব, মোট তিনটা বিষয় এখানে আমরা আলোচনা করব। একটা হচ্ছে যে এটার জন্য আমি কীভাবে পড়াটা শুরু করব, কিভাবে ইজি থেকে কঠিনের দিকে যাব, এটা একটা। আমরা এটার জন্য কোন কোন বই পড়ব এটা, এবং হচ্ছে আমরা এটার জন্য কতদিন সময় দেব, এই তিনটা হচ্ছে আমাদের মেইন, এটাকে আমরা ভাগ করব। আরেকটা হচ্ছে পড়ার সিকোয়েন্সটা কী হবে, বইয়ের সিকোয়েন্স কী হবে, এবং আমার টপিক্সের সিকোয়েন্স কী হবে। আর এই ভিডিওটা কাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে বলে আমরা মনে করছি, যেটা সবচেয়ে বেশি উপকার হবে যে যারা একেবারেই নতুন, একেবারে প্রথমবার বিসিএস দিচ্ছেন, তাদের জন্য এটা খুব বেশি কাজে লাগবে। এবং যারা কোচিং করতে চাচ্ছেন না, যে বাসাতে বসেই প্রিপারেশন নেবেন, তাদের জন্য এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আর যারা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ৪২তম বিসিএস হবে কি হবে না, আমি বলবো হবে। এইভাবেই এটা ধরে আপনাকে পড়ালেখা শুরু করেন। আপনার যদি ৪২তম বিসিএস নাও হয়, এটার যে আপনি পড়ালেখাটা করবেন এটা আপনার কখনোই বৃথা যাবে না। বিশেষ করে যারা একেবারেই নতুন, তাদের পরবর্তী বিসিএসগুলোতে একটা বিগ চান্স থেকে যাবে। এবং আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি পড়তে পারেন, অ্যাটলিস্ট আপনি জেনারেল বিসিএসে অ্যাপিয়ার করতে আপনার খুব বেশি একটা সমস্যা হবে না। এটা আমার এখন যে টপিক সিলেকশন বা যেটা নিয়ে আমরা করছি, সেটা ম্যাক্সিমামই হচ্ছে আমরা যে ৪২তম বিসিএস এবং এটা যে কম সময় সেইটা হিসাব করেই করছি। কিন্তু জেনারেল বিসিএসের ক্ষেত্রে আমাদেরকে আর একটু ডিটেলস পড়তে হবে। তবে যে কোনো বিল্ডিংয়ের আমরা বলি যে পাইলিংয়ের কথা, পাইলিং আপনার হয়ে যাবে। আমরা যেভাবে বলছি সেভাবে যদি আপনি পড়েন, আপনার পাইলিংটা অনেক স্ট্রং হয়ে যাবে এবং আপনি এর উপরে যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। সো শুরু করি। আর আজকে আবার প্রথমে যাচ্ছি যে আমাদের আজকে মেইন যে টপিক্সটা, যেই জেনারেল পার্টের মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি, আমাদের মেইন টপিক্স হচ্ছে যে বাংলাদেশ বিষয় বলি, এটাই হচ্ছে আমাদের আজকে মেইন টপিক্স। এবং বাকিগুলো আমরা একটু একটু হালকা করে আলোচনা করে দেব, যাতে আমাদের পড়াটা আমরা চালিয়ে যেতে পারি। ঠিক আছে? আর প্রথমে একটু জেনারেল কনসিডারেশন, যে জেনারেলটা নিয়ে আমরা কিভাবে এটার টার্গেটটা কী হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো মার্কস ডিস্ট্রিবিউশন আমরা সবাই ইতিমধ্যে যারা পড়ালেখা শুরু করেছি আমরা সবাই জানি। বাংলা, ইংলিশ, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মোট 20 করে মোট 80 নাম্বার, ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটিতে 10 করে মোট 20 নাম্বার, টোটাল হচ্ছে 100। এরপরে আমি যাই যে আমি এখানে জেনারেল থেকে আমি কত মার্কস টার্গেট করব। তো একটা ঝামেলা সবার মধ্যেই হয়, আমার ক্ষেত্রেও, বা অনেকে যারা বিসিএস দিয়েছেন তারাও জানেন যে আমি কিভাবে আমার মার্কস ডিস্ট্রিবিউশন তো গভর্নমেন্ট থেকে বা পিএসসি থেকে যেটা দিয়েছে সেটা তো আছেই। আমি আমার পরীক্ষার ক্ষেত্রে আমার জন্য কতটুকু মার্কস আমি সিলেক্ট করব, যে এই টপিকস এবং এই মার্কস আমার লাগবেই। ঠিক আছে? তো সেদিক থেকে প্রথম কথা হচ্ছে যে 100তে 100 টার্গেট কখনো করা যাবেও না। এটা যারা চিন্তা করছেন তারা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলেন। এটাকে এই যে মার্কসটা আমরা টার্গেট করব, জেনারেলের মার্কস, সেটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। অ্যাকচুয়ালি জেনারেল মার্কস না, পুরো বিসিএস, এই স্পেশাল বিসিএস যদি হয়, যেটা হওয়ার সম্ভাবনা, সেই ক্ষেত্রে আমাদের যে টোটাল মার্কস, সেটা আমাদের কাট মার্কস কত হতে পারে, এবং সেটার মধ্যে আমরা যে ভাগ করব মেডিকেল এবং জেনারেল পার্ট, সেটাকে আমরা কীভাবে ভাগ করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে 120, যে কোনো বিসিএসের ক্ষেত্রে, প্রিলিমিনারি ক্ষেত্রে 200-র মধ্যে 120 হচ্ছে সবচেয়ে সেফ। বিশেষ করে স্পেশাল বিসিএসগুলোতে এর আগেও দেখা গেছে যে অনেক কম নাম্বার পেয়েও চান্স পেয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনার শেষ পর্যন্ত আপনি সুপারিশকৃত হতে পারবেন কিনা সেটা সিউরিটি থাকে না। তবে আপনি যদি 120 পান, আপনার সব দিক থেকেই ভালো একটা চান্স থাকে। আর একটা কথা হচ্ছে
যে এই স্পেশাল বিসিএসে আপনার রিটেন হবে না, এই রিটেনটা হচ্ছে এমসিকিউ যেটা সেটাই হচ্ছে রিটেন। তার মানে হচ্ছে এমসিকিউর নাম্বার এবং ভাইবার নাম্বার দুটো মিলে আপনার যে মার্কসটা হবে সেই মার্কসটার ভিত্তিতে আপনি সুপারিশকৃত হবেন, আলটিমেট সুপারিশকৃত। আপনি রিটেনে টিকে গেলেন মানে আপনি কিন্তু সুপারিশকৃত হয়ে গেলেন না, ঠিক আছে? এটা আমরা অনেকেই জানি, যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি। আর 120 টার্গেট করাটা সবচেয়ে সেফ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে তাহলে আমার ভাইভাতে কী হবে? ভাইভাতে আমি অনেক বেশি নাম্বার পেয়ে যাব, এখানে আমি 100 পাবো, এটা কখনো চিন্তাও করবেন না। ভাইবার কোনো সিউরিটি নেই ভাইভাতে আমি কত পাবো, তবে ম্যাক্সিমামই পাস করে আসে, ম্যাক্সিমামই পাস করে। মার্কসেও খুব বেশি একটা ডিস্ট্রিবিউশন, মানে খুব বেশি ডিফারেন্স হয় না, যে কেউ 60 পেলো 50-এ পাস সম্ভবত থাকবে, কেউ 50 পেলেও কেউ সর্বোচ্চ হলে 60 পেতে পারে, 70-80 এগুলো রেগুলার ডেতে হয়তো প্রত্যেক দিনে একজন বা দুইজন এরকম, এটা এর থেকে বেশি না, সর্বোচ্চ 5 জন। একদিনে যদি 150-200 জনের পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনার আরও যদি কমও হয় 5 জনের বেশি এই ধরনের মার্কস পাওয়ার সম্ভাবনা কম। সো আমাকে সবচেয়ে বেশি পরিশ্রমটা করতে হবে আলটিমেটলি, যদি আমি সুপারিশকৃত হতে চাই তাহলে প্রিলিমিনারিতে আমাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। ভাইবার জন্য আমি দেখা যাচ্ছে যে প্রিলি রেজাল্ট দেওয়ার পরে ভাইবা পর্যন্ত সময়ও কম থাকে, খুব বেশি কোনো নতুন কিছু পড়াও যায় না, খুব সিলেক্টেড কিছু টপিকস পড়ে গিয়ে আর আমার এখন যে পড়াটা সেই পড়াটা কিন্তু ওই সময়ও কাজে লাগে। আর জেনারেল বিসিএসের যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু প্রথমে প্রিলি টপিকসগুলোকে একেবারে রিটেনের মতো করে প্রিপারেশন নিয়ে নেয়, যাতে তাদের রিটেনেও কাজে লাগে। সেটা আমরা পরে আসছি, যারা জেনারেল বিসিএস দিবেন তাদের জন্য সেটা কাজে লাগবে। তো এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, যে জেনারেল বিসিএসের ক্ষেত্রে জেনারেল, জিনিয়াস অ্যান্ড সুপার। জেনারেলরা এটাই সবচেয়ে বেশি এবং এটাই কমন এবং এটাকে টার্গেট করাটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। জেনারেলে 60, মেডিকেল সায়েন্সে 60, টোটাল 120, আপনি সেফ থাকবেন। কেন আমি বলছি, অনেকে চিন্তা করে যে স্পেশাল একটা গ্রুপ আমি সবার লাস্টে লিখেছি, সেটা অনেকেই চিন্তা করে যে আমি তো এতদিন জেনারেল কিছু পড়ি নাই, সময় আছে 2-3 মাস, আমি কি করব? আমি মেডিকেল সায়েন্সটা যেহেতু পারি এটাকে গুরুত্ব দিয়ে পড়ি, জেনারেল আমি নাই পড়ি, তাহলে আমি জেনারেল 50 ধরি, মেডিকেল সায়েন্স আমি 70 ধরি। এটা করতে গেলে অনেক সময় আপনি বড় ধরনের ধোঁকা খেয়ে যেতে পারেন, কারণ মেডিকেল সায়েন্সের কোয়েশ্চেনের কোনো প্যাটার্ন আমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই। সুপারফিশিয়াল কোয়েশ্চেন হয় 60%, 50%, বাকি 20% একটু মিডিয়াম লেভেলের হবে, মিডিয়াম থেকে একটু কঠিন, এবং 20 নাম্বার খুবই মোটামুটি একটু প্যাঁচানোই থাকে। সো সেই ক্ষেত্রে এখন কোয়েশ্চেন যদি একটু হার্ড হয়ে যায়, কোয়েশ্চেন কোত্থেকে আসবে সেটাও বলা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যে সবসময় 70 পাবেন এর শিরোটি আপনি দিতে পারেন না। আর 50-60 মার্কস কিন্তু মোটামুটি সবাই পায়। 50-60 মার্কস জেনারেল মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমামই পায়। কিছুটা মার্কস অনেকের কমে যায়, যে দাগানোর ওই যে এক্সাম স্ট্র্যাটেজি যাদের ভুল হয় তাদের কারণে তাদের অনেক সময় মার্কস কমে যেতে পারে, তবে 50-60 মার্কস সবাই পায়, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। যাদের মিডিয়াম নলেজও আছে তারাও পায়। তবে তো ডিফারেন্সটা কী দিয়ে হচ্ছে? ডিফারেন্স আমি বলবো দুইটা, একটা হচ্ছে জেনারেল এবং হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, এই দুটো দিয়ে আপনি কি চান্স পাবেন কি পাবেন না সেটা। আর প্রথম ক্যাটাগরি বললাম জেনারেল, দ্বিতীয় ক্যাটাগরি আসতে আপনার জিনিয়াসের ক্ষেত্রে তারা 70, জেনারেলে তারা 70 পাবে বলে বা 70 পাবে বলে আশা করছে, এবং মেডিকেল সায়েন্সে তারা 50+ পাইলেই হবে। এটা আমি জাস্ট 120 মিলানোর জন্য বলে নিলাম। এবং সুপার হচ্ছে 70+, এবং তাদের মেডিকেল নাম্বারটা আমি আর লিখলামই না, তার 120 পেয়ে যাবে। এখানে জিনিয়াস যে গ্রুপটা আছে এবং জিনিয়াসের পরবর্তী জেনারেলে কেউ যদি 70 পেয়ে যায়, সে যদি একেবারে খারাপ পরীক্ষাও দেয় সে 50 বা 60 পাবে। সেক্ষেত্রে তার দুটো চান্স বেড়ে যায়, একটা হচ্ছে সে তো রিটেনে চান্স পাবেই, এবং তার ভাইভাতে এবং আলটিমেটলি সুপারিশকৃত হওয়ার চান্সটাও বেড়ে যায়। তবে আমি বলছি না যে আপনাকে জিনিয়াস হওয়ার জন্য, এই জিনিয়াস তারাই হতে পারে যারা প্রিভিয়াস 2-3টা বিসিএস দিয়ে এসেছে এবং তাদের পড়া মোটামুটি 50-60% কমপ্লিট, বাকি 50%-এর প্রিপারেশন তারা নেবে। ঠিক আছে, তা আমি মনে করি যে জেনারেল এবং মেডিকেল সায়েন্স দুটাতেই 60 করে যদি আমি টার্গেট করি তাহলে হচ্ছে আমার 120। আর স্পেশাল গ্রুপের ক্ষেত্রে আরেকটা হয় যে অনেকেই এখন পর্যন্ত পড়ালেখা শুরু করেন নাই, যে সার্কুলারের জন্য ওয়েট করছেন, এরকম একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ হচ্ছে যে যাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি অনেক ছোট বাচ্চা আছে, তাদেরকে বা শ্বশুরবাড়িতে থাকছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা তাদের ওই কাজগুলো করতে করতে পড়ালেখার সময় পাচ্ছে না, এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে যাদের ডিউটি করতে হচ্ছে, ফ্যামিলি সাপোর্ট দিতে হচ্ছে, এগুলোর কারণে অনেক সময় এই স্পেশাল গ্রুপের মধ্যে তাদেরকে যেতে হয়। তবে এই গ্রুপটা চান্স পাবে না বা আলটিমেট সুপারিশকৃত প্রাপ্ত হবে বলে আমি বলছি না,
তবে তারা যদি এরকম অনেকে আছে কিন্তু পড়তে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা পড়তে পারেন না, সেক্ষেত্রে তাদেরকে এটাতে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তবে সেক্ষেত্রে মিনিমাম আপনাকে জেনারেলে, আপনি যদি একেবারেই যে আমি কিছুই পড়বো না, আমি কিছুই পারি না, আমি 20 দিন জেনারেল পড়বো, আপনাকে মিনিমাম 50 নাম্বার আপনাকে জেনারেল আপনাকে তুলতেই হবে। আদারওয়াইজ চান্স হওয়ার সম্ভাবনা খুব খুব কম। 50 নিচে 40 পেয়ে কেউ কোনো দিন চান্স পায় না। তবে আমার মতে সবচেয়ে বেস্ট কম্বিনেশন জেনারেল 60 অ্যান্ড মেডিকেল 60। ওকে, এখন আমার জন্য কোনটা, আমি কোনটা পড়বো? যারা একেবারে প্রথম পড়ছেন, আগে কখনো পরীক্ষা দেন নাই বা আগে পরীক্ষা দিলেও সিরিয়াসলি দেন নাই, পড়ালেখা কিছুই করেন নাই জেনারেল, তাদের জন্য আমি বলবো আপনি 60 টার্গেট করেন, এটা সেফ এবং পাওয়া সম্ভব। এবং যারা আগে পড়েছেন, বেশ কয়েকবার পড়েছেন, মোটামুটিভাবেই পড়েছেন, খুব বেশি ভালো না পড়লেও মোটামুটি পড়েছেন, আপনি 70 টার্গেট করেন। এখন কথা হচ্ছে, আমি কি 60-70 চেয়ে বেশি পাওয়ার জন্য চেষ্টা করব না? অবশ্যই না, অবশ্যই চেষ্টা করব, কিন্তু সেক্ষেত্রে আগে আমাকে সেফ জায়গাটা আগে আমাকে এনশিওর করে নিতে হবে। এরপরে আমি যদি এক্সট্রা কিছু অ্যাড করতে পারি, এবং সেটা আমি কিভাবে করব সেটা নিয়ে আমরা পরে আসছি। আমি অ্যাকচুয়ালি 50 নাম্বারকে আমি এখানে একেবারেই যে পাওয়া পসিবল সেটা আমি দেখাবো। 50 নাম্বার আমি কিভাবে এনশিওর করব, এটার সাথে আমি কিছু অ্যাড করে 60 করব, আর কিছু অ্যাড করে 70 করব, সেটা আমরা পরে এরপরের স্লাইডে আমরা যাব। তো এটাই হচ্ছে 60 ফর একেবারেই নতুন যারা, 70 ফর যারা আগে কয়েকবার পরীক্ষা দিয়েছেন। এখন জেনারেলের ক্ষেত্রে আমি যেভাবে বললাম যে আমাকে জেনারেলে 60 যারা টার্গেট করবেন তারা কিভাবে, প্লাস দিয়ে পাশে যে 2-2-1 লেখা আছে ওটা আপনার এখন চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট আমার যে কথাগুলো বলছি এগুলি শুনেন। বাংলা, ইংরেজি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এগুলোতে প্রত্যেকটাতে আপনাকে 10 করে পেতে হবে। 20-এর মধ্যে কিন্তু আমি 20 পেতে বলছি না, 20-এর মধ্যে 10, ঠিক আছে? অঙ্ক এবং মানসিক দক্ষতা 5-5, তাহলে হচ্ছে 10, তাহলে টোটাল হলো 50। এই 50 কিন্তু আপনাকে আগেই বলেছি যে 50 হচ্ছে মিনিমাম নাম্বার, মানে মিনিমামেস্ট নাম্বার যদি কোনো শব্দ থাকে। এর কম পাবেন, 50 পেলে যে আপনি চান্স পাবেন এমন কোনো কথা না, মানে একটা লাক থেকে যায়। যদি আমার মেডিকেল সায়েন্স খুব বেশি ভালো হয়ে যায়, সেক্ষেত্রে 50টা একটা আমার একটা সেফ মার্ক অনেক সময় হয়ে যায়। কিন্তু এখন আমার 60টা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ আমি শুধু রিটেন টিকলেই আমাকে হবে না, আমাকে আলটিমেটলি সুপারিশকৃত হতে হবে। ভাইভাতে যেহেতু খুব বেশি একটা চেঞ্জ হয় না, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আমার জেনারেলের মার্কসটা দিয়েই কিন্তু দেখবেন, জেনারেলের মার্কস অ্যান্ড এক্সাম স্ট্র্যাটেজি দিয়েই আপনার সুপারিশকৃত হবেন কি হবেন না আলটিমেটলি সেটা ডিপেন্ড করে। এখন তাহলে এই 50 নাম্বার আপনাকে মাস্ট পেতেই হবে। বাংলা, ইংরেজি প্রত্যেকটাতে 10 করে, আমার যে মেজর সাবজেক্ট, এবং ম্যাথ অ্যান্ড মানসিক দক্ষতা এটার ক্ষেত্রে হচ্ছে 5-5 করে 10। এখন বাংলা, ইংরেজি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক যদি আপনি 60 পেতে চান টোটাল, তাহলে সেখানে আপনাকে আরও 2 নাম্বার করে এক্সট্রা পেতে হবে। এখন এই 2 নাম্বারের জন্য আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এখানে ক্ষেত্রে একটা বলে দিচ্ছে, যে কোনো বিসিএসের ক্ষেত্রে 50-60% কোয়েশ্চেন কিন্তু ইজি হয়, এর মধ্যে 20-30% কোয়েশ্চেন রিপিট হবে, টপিক্স রিপিট হবে, অথবা সোজাসুজি কোয়েশ্চেন চলে আসতে পারে। বাকি 30-20% কোয়েশ্চেন ইজি টপিক্স, কমন টপিক্স থেকে আসবে। আর বাকি 40% যেটা, সেটার জন্য আপনাকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে, এবং খুব বেশি সিলেক্টিভ হয়ে এখানে পারা যায় না। তখন আপনাকে হার্ড ওয়ার্কের দিকে চলে যেতে হবে, সময় বেশি দিতে হবে, নিজেকে একটু ব্রড হয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি 50 প্রথমে ইনশিওর করে ফেলেন, পরে বাকি 2 নাম্বার করে অ্যাড করবেন, ঠিক আছে? এখন যারা কিভাবে অ্যাড করবেন এগুলো আমরা পরে আসছি। বিশেষ করে যেহেতু আমাদের আজকে টপিকস বাংলাদেশ বিষয়ে বলি, সেটাতে আমরা কিভাবে এই 60 আমরা যে 12 নাম্বার বা 10 নাম্বার আমরা কিভাবে নিশ্চিত করব, তারপর 2 নাম্বার, তারপরে এটা আমরা পরে টপিকস অনুযায়ী আসছি। আর জেনারেলে যারা 70 পেতে চান তাদের ওই প্রথমে যে 50 নাম্বার আছে, সেই 50 নাম্বার তাকে এনশিওর করে নিতে হবে। এরপরে তাদেরকে কিন্তু 60 যারা পাবে তাদের অনলি 2 নাম্বার অ্যাড করতে হচ্ছে, 2টা করে নাম্বার। আর যারা 70 পাবেন তাদেরকে প্রত্যেকটা প্রথম আমার যে মেজর সাবজেক্ট যেহেতু ধরেছি, সেগুলোতে 4 নাম্বার করে আমাকে এক্সট্রা পেতে হবে। এখন এই কাজটা কিন্তু এত সোজা নয়। বিসিএসের ক্ষেত্রে একটা নাম্বার নিশ্চিত করতে গেলে অনেক সময় দেখা যায় আপনাকে 2-3 দিন পড়ালেখা করতে হবে। আবার এমনও আছে যে আপনি বাজেট পড়ে গেলেন, অর্থনৈতিক সমীক্ষা পড়ে গেলেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে 2 নাম্বার পেয়ে গেলেন। সো আপনাকে চালাক হতে হবে, সময়ানুবর্তী হতে হবে, দুইটা একসাথে, যে আমি কতটুকু ক্লেভার ডিসিশন নিতে হবে, ডিসিশন মেকিং ভালো হতে হবে, ঠিক আছে? আর ম্যাথ এবং মানসিক দক্ষতা
আর এগুলোর ক্ষেত্রে আমি বলছি যে ম্যাথ এবং মানসিক দক্ষতা এগুলো কিন্তু খুব বেশি একটা টাফ না। আপনি যদি এখন পরীক্ষা দিতে বসেন যে কোনো একটা বিসিএসের 10-15টার মতো আপনি যদি দেখেন, আপনি মিনিমাম 2 থেকে 3টা আপনি এমনিই পেরে যাবেন। এটা আপনার কমন সেন্স, মানসিক দক্ষতা। আর ম্যাথের ক্ষেত্রে আপনি 1টা 2টা 3টার মতো আপনি পেরে যাবেন। সো বাকি 2-3টার জন্য কি করতে হবে সেগুলো আমি বলে দিব। সো এটাই, সামনে আগাচ্ছি। তো আমাদের আজকের মেইন টপিকস যেটা বা মেইন বিষয় যেটা, মেইন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই আপনি বাংলাদেশ বিষয়, আমি জেনারেল পার্ট পড়বো, আমি বলে আচ্ছা ঠিক আছে, খুব ভালো, ভেরি গুড। তো আমি জেনারেল পার্টের মধ্যে কোনটা পড়বো? আমি বলবো, অনেকে ভুল করে কি যে সিলেবাসের মধ্যে প্রথমে বাংলা দেওয়া আছে, আমি সিলেবাস অনুযায়ী পড়ব। শুরু করলো কি বাংলা সাহিত্য দিয়ে, 20-25 জন কবির নাম পড়লো, জন্ম মৃত্যু সন পড়লো, ইতিহাস পড়ে গেল, হাজার হাজার কাব্যগ্রন্থ পড়লো, কবি মানে নিজের মধ্যে একটা কবি কবি ভাব চলে আসলো। কোনো নাম্বার তা সে এনশিওর হলো না, 15 দিন পড়লো, নাম্বার পাইলো 1, 2। ঠিক আছে। আর এই দিক থেকে যদি আমি শুরু করি, আমাকে যদি বলে যে কেউ আমাকে, আমি জেনারেল কী দিয়ে পড়া শুরু করবো, আমি বলবো আমি আপনি 1 নম্বরে আপনি বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করবেন। তো বললাম যে আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলীর ভিতরেও তো 9টা টপিকস আছে, 9টা হেডলাইন আছে। তো এর মধ্যে আমি কোনটা দিয়ে শুরু করবো? আমি বলবো 1 নম্বরে আপনি শুরু করবেন মুক্তিযুদ্ধ দিয়ে। এর কারণ হচ্ছে 2টা। একটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ থেকে গত 39 বিসিএসে প্রায় 5টা কোয়েশ্চেন এসছে মুক্তিযুদ্ধ রিলেটেড। মোট 5টা কোয়েশ্চেন, 5 নাম্বার বিসিএসে নিশ্চিত করা, এটা আপনার জন্য, আমি যারা পরীক্ষা কয়েকবার দিয়েছেন তারা জানেন যে বিসিএসের ক্ষেত্রে একটা নাম্বার কি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো মুক্তিযুদ্ধ থেকে গেলে আপনি এর আগের বিসিএস হিসাব করলে 5টা প্রশ্ন এখানে এসছে, ইতিহাস থেকে শুরু করে এর সাথে রিলেটেড। এটা কিছুটা বাংলার দিকেও চলে যেতে পারে, যে এটা মুক্তিযুদ্ধ রিলেটেড চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ রিলেটেড কবিতা, কাব্যগ্রন্থ। কিন্তু এটা আপনাকে সবচেয়ে ভালো, আপনি মুক্তিযুদ্ধের সাথে পড়ে ফেলাটাই সবচেয়ে বেস্ট। আপনি ওখান থেকে আলাদা আলাদাভাবে পড়ে এটা মিলাতে পারবেন না বাংলা সাহিত্য থেকে। ঠিক আছে। 1 নম্বরে পড়বো আমি হচ্ছে মুক্তিযুদ্ধ দিয়ে আমি পড়ালেখাটা শুরু করব। ঠিক আছে। তারপরে আমি কোথায় কীভাবে যাব সেটা আমি প্রথমে বলে নিলাম আমি কী দিয়ে শুরু করব। ঠিক আছে। এখন আমি আসি যে বাংলাদেশ বিষয়গুলিতে আমার তুরুপের তাস কী হবে, আমি কিভাবে প্রথম 10 থেকে 12 নাম্বার আমি ইনশিওর করব। কিছু টপিকস আছে, এইসব টপিকস পড়তে সময় কম লাগে, পড়তে ভালো লাগে, এবং নাম্বার পরীক্ষাতে প্রশ্ন এগুলো থেকে আসবে। কিছু কিছু টপিকস আছে এগুলো থেকে প্রশ্ন অনেক সময় অ্যাভয়েড করে যাচ্ছে, যেমন বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থা, বাণিজ্য, এগুলোর ক্ষেত্রে অনেক সময় কোয়েশ্চেন একেবারে জিরো, কোনো সময় কোয়েশ্চেন আসছেও না, এরকমও হচ্ছে। রিসেন্ট বিসিএসগুলোতে দেখা যাচ্ছে যে আসলেও একটা কোয়েশ্চেন মানে বোঝা যাচ্ছে না এটাকে এখান থেকে দিয়েছে কিনা, অনেক সময় যে দিচ্ছে মানে দিচ্ছেও না, এমনও হচ্ছে। তো আমি 4টা টপিকসকে এখানে রেড মার্ক করেছি। একটা হচ্ছে জাতীয় বিষয়াবলী, এটাতে 4 নাম্বার, এটা একটু সময় বেশি লাগবে পড়তে। এখানে কোনো ইনফরমেশন আর আপডেট হওয়ার চান্স নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 1757 সালে কি বলে যে পলাশির যুদ্ধ হয়েছে। তো সেগুলো চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, ফিক্সড ইনফরমেশন, ফিক্সড নাম্বার। সময় কম লাগবে, অনেক বেশি ইতিহাস আছে, একটু সময় লাগবে, কিন্তু 4 নাম্বার আপনি পাবেন এখান থেকে প্রশ্ন আসবেই। বাংলাদেশ বিষয়াবলী শুরুই হবে এটা দিয়ে। ঠিক আছে। তারপর বাংলাদেশ সংবিধানকে আমি বলি বাংলাদেশ সংবিধান এবং অর্থনীতি, এই নাম্বারগুলো হবে চাকা চাকা, অঙ্কের মতো। আমি পড়ে যাব, আমি আনসার করব। বিশেষ করে বাংলাদেশ সংবিধান এবং অর্থনীতি পরীক্ষার হলে ঢোকার আগে এই দুটো আমাকে দেখে যেতেই হবে। এবং আপনি হলের বাইরে যেটা দেখে যাবেন, দেখবেন আপনি ওখানে বসছেন এবং এটা পরীক্ষায় আসছে, জাস্ট দেখলেন, পরীক্ষায় আনসার করে গেলেন। বিশেষ করে বাংলাদেশ সংবিধান এবং অর্থনীতির ক্ষেত্রে রিসেন্ট যেটা দেখা যাচ্ছে যে তাদের যে 2 নম্বরের যে স্লট, সেই স্লটটা তারা অতিক্রম করে যাচ্ছে। অনেক সময় 3 নাম্বার তারা এখান থেকে 3টা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। অর্থনীতির ক্ষেত্রেও একই রকম। সো বাংলাদেশ অর্থনীতি, সংবিধান, এই দুটো থেকেও আমি একেবারেই কম পড়ে ভালো বেশি মার্কস পেতে পারি। আরেকটা হচ্ছে জনসংখ্যা, উপজাতি। এখানের ক্ষেত্রে জনসংখ্যার ক্ষেত্রে একটু ইনফরমেশনগুলো আপডেট হতে পারে, এবং অর্থনীতির ক্ষেত্রে ইনফরমেশনগুলো আপডেটেড লাগবে। কিন্তু উপজাতি থেকে কোয়েশ্চেন একটা হয়, এটা দেখা গেছে যে কোনো না একটা উপজাতি রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে, এবং এটা খুব বেশি একটা চেঞ্জ হয় না, উপজাতি চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। আরেকটা হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা, এটা থেকে 39-এও 2টা কোয়েশ্চেনের মতো এসেছিলো। এখানে ইনফরমেশনগুলো খুব বেশি একটা চেঞ্জ হওয়ার মতো অবস্থা নেই। কিছু কিছু যেগুলো চেঞ্জ হয়, যেমন বিভাগ কয়টা, উপজেলা কয়টা, জেলা কয়টা, ইউনিয়ন পরিষদ কয়টা, উপজেলা পরিষদ কয়টা, এগুলো একটু আপডেটেড ইনফরমেশনগুলো লাগে। তবে আমি মনে করি যে এগুলো খুব বেশি একটা আপনাকে ঘাঁটতে হবে না।
অনেক যেমন অনেক আপডেটেড ইনফরমেশন পেতে আপনাকে অনেক বেশি ঘাঁটতে হবে, কিন্তু এই বিষয়গুলোতে ইনফরমেশন পেতে আপনাকে খুব বেশি ঘাঁটতে হবে। টপিকস ওয়াইজ আমি পরে আসছি। এরপরে বাংলাদেশ কৃষি, শিল্প, বাণিজ্য, এই টপিকসগুলোতেও আপনাকে আপডেটেড ইনফরমেশন রাখতে হবে, কিন্তু এটা লিমিটেড, আপডেটেড ইনফরমেশনগুলো লিমিটেড, এবং সেটা আমাদেরকে রাখতে হবে। রাজনৈতিক ব্যবস্থা এবং জাতীয় অর্জন, এগুলো থেকে আসলে যেগুলো আমি সাদা করে রেখেছি এগুলো থেকে আপনাকে পড়তে হবে মোটামুটি। এখন একটা ঝামেলা হচ্ছে যে এইসব জায়গা থেকে প্রশ্ন আসবেই 100% শিওর করে আসলে বলা যাচ্ছে না। প্রশ্ন আসে এই 4টা টপিকস থেকে, মনে করেন আপনি 2টা থেকে 3টা প্রশ্ন আসতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয় বিষয়গুলো থেকে 4টা। তো আমি এখানে 4টা টপিকস, 4টা বড় বড় টপিকস পড়ে পাচ্ছি আমি 3 নাম্বার 2 নাম্বার, আর সেখানে আমি বাংলাদেশ জাতীয় বিষয় বলি, এটা একটু সময় লাগে কিন্তু আমার মার্কসটা শিওর। সংবিধান পড়ে যাব, মার্কসটা শিওর। অর্থনীতি, এডিপি, জিডিপি পড়ে যাব, তারপরে হচ্ছে মূল্যস্ফীতি পড়ে যাব, আমার প্রশ্ন এখান থেকে আসবেই। জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত, এই ধরনের ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। পরে টপিকস ওয়াইজ আমি আসছি, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা ধারণা পাই ওগুলো আমার। তাহলে এখানে যদি আমি দেখি 4 2 2 8, 8 2 10, 10 2 12, 12 নাম্বার আমার মোটামুটি এখানে আমি কনফার্ম করতে পারবো। আর এমন না যে আমি বাকি 4টা টপিক্সে যে 4টা আমি সাদা রেখেছি এগুলো আমি পড়বো না, এগুলো আমি অবশ্যই পড়বো। এখান থেকেও দেখা যাচ্ছে আমি যদি মোটামুটি একটা লেভেল পর্যন্ত পড়ে যাই, আমাকে কিন্তু এই 5টা আমি লাল করেছি এগুলো আমাকে ডিপি পড়তে হবে, ভালো মতো পড়তে হবে। বাকিগুলো আমি যদি উপরেও দেখে যাই বা মোটামুটি একটু পড়ে যাই প্রিভিয়াস কোয়েশ্চেন এন্ড ইম্পর্টেন্ট টপিকসগুলো, সেগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে 2-1টা কোয়েশ্চেন আমি পেরে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি 12 জায়গায় 14, যেটা জেনারেলি আমার টার্গেট 14 নাম্বার, সেটাও আমি অনেক সময় পেয়ে যেতে পারি, ঠিক আছে? আর আমার এই টপিকস ওয়াইজ দেখানোর কারণটা হচ্ছে, আপনার যদি পড়া মনে করেন শেষ করতে নাও পারেন, আপনার কিন্তু ইম্পর্টেন্ট টপিকসগুলো আর বাকি থাকবে না, ঠিক আছে? এরপরে আমি একেবারে স্পেসিফিকলি যাচ্ছি কোন এই বাংলাদেশ বিষয়াবলীর কোন জায়গা থেকে কোনটা কী দিয়ে আমি পড়া শুরু করবো। 1 নম্বরে তো বললাম যেখানে জেনারেল শুরু করবো বাংলাদেশ বিষয়াবলী দিয়ে, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে শুরু করবো মুক্তিযুদ্ধ দিয়ে। মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করার সুবিধা একটা বললাম, 39-এর ক্ষেত্রে এটার 5টা কোয়েশ্চেন আসছে এখান থেকে, এটা রিলেটেড। এবং মুক্তিযুদ্ধ পড়লে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের কম বেশি একটু জ্ঞান সবারই থাকে, কারণ এটা আপনি যে কোনো সরকারের আমলেই হোক, আমাদের এসএসসি এইচএসসিতে এটার একটা ইম্পর্টেন্স থাকে, এটা আমরা মোটামুটি পড়ি। এই ইনফরমেশনগুলো আবার রিকল করা, এবং মুক্তিযুদ্ধ পড়ার ক্ষেত্রেও আপনি নিজের মধ্যে একটা ইন্সপিরেশন ফিল করবেন যে এই হয়েছিল সেই হয়েছিল, অনেক ইনফরমেশন আপনি নতুন পাবেন এবং নিজের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে, এবং এই ইন্সপিরেশনটা আপনার পড়ার স্পিড বাড়ানোর ক্ষেত্রেও কাজে লাগে। যেমন কীভাবে এটা মিলাতে পারি, যে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা যুদ্ধ অবস্থা, আমার মধ্যে একটা টেনশন রাইজ হতে পারে, একটা আর্টিফিশিয়াল টেনশন একটা রাইজ হচ্ছে। আমি যখন বিসিএস দিব তখন আমার মধ্যে একটা আর্টিফিশিয়াল, যেদিন দেখবেন যে সার্কুলার হয়ে গেছে এরপর থেকে কিন্তু পরিস্থিতি ফুললি চেঞ্জ হয়ে যাবে, এটা আমি বলে দিচ্ছি। সার্কুলার না দেওয়ার পর্যন্ত আগে থেকে কিছুই বলা যায় না, কিন্তু সার্কুলার হয়ে যাওয়ার পর কিন্তু পরিস্থিতি ফুললি চেঞ্জ হয়ে যাবে। আপনার যে ফ্রেন্ড দেখছেন কিছুই করছে না, সে সব কিছু ছেড়ে দিয়ে বিসিএস পড়ালেখা শুরু করবে, এটা কিন্তু খুবই সম্ভব, এরকম আমরাও দেখেছি। তো যেটাই বলছি যে মুক্তিযুদ্ধ পড়ার সুবিধা হচ্ছে নিজের মধ্যে একটা জোর পাওয়া যায়, আর ইন্টারেস্ট তো অবশ্যই আছে। তো এখন মুক্তিযুদ্ধ দিয়ে আমি শুরু করলে প্রথমে মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতে পারেন একেবারে 1971 সালের 26শে মার্চ থেকে, কিন্তু অনেকে মনে করে যে না আমি একেবারে শুধু মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করব, তারা 52 ভাষা আন্দোলন থেকেও শুরু করতে পারেন, ঠিক আছে? মুক্তিযুদ্ধের আদ্যপান্ত পড়ে ফেলতে হবে। তবে এখানে ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 6 দফা এবং গণঅভ্যুত্থান, এগুলোকে আমি লাল মার্কস দেওয়ার না কারণ হচ্ছে এই টপিকসগুলো থেকে বেশি প্রশ্ন হওয়ার টেন্ডেন্সি, যেটা আগের বিসিএসগুলোতে ছিল অনেক বেশি প্রশ্ন হতো, সেগুলো একটু টেন্ডেন্সিটা কমে গেছে, মুক্তিযুদ্ধের দিকে ওনারা বেশি এগিয়ে গেছে, মুক্তিযুদ্ধটাকে ওনারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো সেক্ষেত্রে এগুলো আমি পড়ব, তবে এগুলো থেকে কোয়েশ্চেন আমি 1টা থেকে 2টার বেশি পাওয়ার সম্ভাবনা কম, তবে মুক্তিযুদ্ধ থেকে আমি মোটামুটি 2-3টার উপরে কোয়েশ্চেন আমি পেয়ে যাব, ঠিক আছে? এরপরে আমি পড়ব প্রাচীনকাল হতে সাময়িক কালের ইতিহাস। এই টপিক্সটা পড়তে আমার একটু বোরিং লাগতে পারে, কেউ ইন্টারেস্টিং ফিলও করতে পারে, যে মুঘল আমলের ইতিহাস আছে, সিরাজউদ্দৌলার ইতিহাস আছে এখানে, তারপর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস আছে। সো অনেকের কাছে ভালো লাগতে পারে, একটু বোরিং মনে হতে পারে, তবে ওই যে যুদ্ধ ভাব বা নিজের মধ্যে একটা কম্পিটিশনের ভাব যেটা আছে সেটা আপনার এখানের ক্ষেত্রে একটু কম পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আপনার প্রথম হবে 52 থেকে মুক্তিযুদ্ধ, অথবা শুধু মুক্তিযুদ্ধ তারপর 52, এরপর
প্রাচীনকাল বলতে সমসাময়িক কালের ইতিহাস। এখানে 39তমতে এখান থেকে বলছে তিনটা, অ্যাকচুয়ালি তিনটা এটার সাথে কিছুটা ওভারল্যাপিং হয়। বাংলাদেশের ইতিহাস বলতে তো এটাকে বোঝায়, বাংলা সাহিত্যের কিছু ইতিহাস এটার ভিতরে অনেক সময় ঢুকে যেতে পারে, সো কিছুটা ওভারল্যাপিং থাকে। তো সেই ক্ষেত্রে সব কিছু মিলায় কাছাকাছি দেখা যাচ্ছে এখান থেকেও 3টা কোশ্চেন ছিল। তো এখন বলছেন বাংলাদেশ থেকে তাহলে কি মোট 8টা কোশ্চেন এসছে 39তম? আসলে এই ব্যাপারটা এরকম না। মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি, এটা কিন্তু চলে আসছে বাংলা সাহিত্য থেকে। আপনি ইচ্ছা করলে বাংলাদেশের ভিতরেও এটাকে ঢোকাতে পারে, এরকমই। আর কৃষ্টি সংস্কৃতি এটাকে আপনাকে রিল্যাক্সলি পড়তে হয়, খুব বেশি চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে। আর মুক্তিযুদ্ধের মধ্যে ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমি বলে দিতে পারি। একটা হচ্ছে মুজিবনগর সরকার, খুব গুরুত্বপূর্ণ। 7ই মার্চের ভাষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 7ই মার্চের ভাষণ থেকে কোয়েশ্চেন আসতে পারে, এটা এখন এটার ইম্পর্টেন্সটা বেশ বেড়ে যাচ্ছে। এবং বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, এটা রিসেন্ট কয়েকটা বিসিএসের মধ্যে এখান থেকে কোয়েশ্চেন আসছে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ বলতে কিন্তু মুজিবনগর সরকার একটা বিগ রোল এখানে প্লে করে। এখানে কোন মন্ত্রীকে বিশেষ করে ওই সময় স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অর্থমন্ত্রী কে ছিলেন, তারপর হচ্ছে ওই সময় কবে শপথ গ্রহণ করে, কবে গঠিত হয়, স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি হয়, সর্বাধিনায়ক কে ছিলেন, তারপর সেনাপতি কে ছিলেন, উপসেনাপতি কে ছিলেন, এগুলো অনেক ধরনের কোয়েশ্চেন আছে। আপনি প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেনগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। এরপরে যাই, আবার একটু রিমাইন্ড করে দেওয়া যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, কথা শেষ, ঠিক আছে? জাতীয় বিষয়গুলিতে এটাই হবে আমার মেইন টপিকস। তো এটাতে একটু সময় লাগলে বা একটু ভয় লাগলে বা ইনসিকিউর ফিল করলে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এবং এরপরে হবে প্রাচীন ইতিহাস, এরপরে হবে খ্রিস্টীয় সংস্কৃতি। জাতীয় বিষয় বলে আমি শেষ করলাম। এরপরে গেলাম বাংলাদেশের সংবিধান। বললাম কাঁচা নাম্বার একেবারেই। এখান থেকে প্রশ্ন দুটার জায়গায় এখন 3টাও হচ্ছে। 39তমতে 3টা কোয়েশ্চেন এসেছিল। এটাতে পিএসসি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে আমরা কিন্তু সব কিছু সিলেবাসটাতে লেখা নেই। সিলেবাস কিন্তু অ্যাকচুয়ালি পুরো সংবিধান। সেই ক্ষেত্রে রিসেন্ট কোয়েশ্চেনগুলোতে যেটা দেখা যাচ্ছে যে এটা তফসিল থেকে অনেক বেশি কোয়েশ্চেন হচ্ছে। সেখানে 7টা তফসিল আছে সংবিধানে। 39তমতে বা 38তম, 37তম এগুলো যদি আপনারা দেখেন যে রিসেন্টলি তফসিল থেকে কোয়েশ্চেন আসা শুরু হয়েছে, যেটা আগে কোয়েশ্চেন কিন্তু এখান থেকে এত বেশি হতো না। তফসিল শুধু 7টা লাইন আছে। এর মধ্যেও যদি আমি আরও ছোট করে দিই 5, 6, 7, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসা শুরু করেছে, এবং এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং অনুচ্ছেদসমূহ, এই কথাগুলো কিন্তু আপনার নর্মাল সিলেবাসে নেই। অনেকে সিলেবাস ধরে পড়া শুরু করেন, তখন এই অনুচ্ছেদসমূহ আর ভালো মতো পড়েন। প্রিভিয়াস বিসিএস থেকে এখন পর্যন্ত দেখে আসলে অনুচ্ছেদ থেকে 1-2টা কোয়েশ্চেন হয়, মিনিমাম একটা কোয়েশ্চেন হবে। 3টার মধ্যে একটা কোয়েশ্চেন অনুচ্ছেদ থেকে হবেই। এখন অনুচ্ছেদ তো আছে 152টা 53টার মতো অনুচ্ছেদ আছে। আমি কোনটা পড়বো? প্রথমে আপনি প্রিভিয়াস বিসিএসের যেমন 28-4, 28-2, 137, 142 এই অনুচ্ছেদগুলোতে কী আছে সেগুলো আপনি পড়ে নেবেন, ঠিক আছে? বিশেষ করে প্রিভিয়াস বিসিএসে যেগুলো এসছে এগুলি পড়ে নেবেন, এবং এরপরে ইম্পর্টেন্ট রিসেন্টের সাথে যোগসাজশ আছে এই ধরনের অনুচ্ছেদগুলো পড়ে নিতে হবে। তাহলে সংবিধান আমাকে ওয়ান অফ দ্য ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখতে হবে, এবং তফসিল এবং অনুচ্ছেদ এখান থেকে কোয়েশ্চেন আসবেই। আর বাকি জায়গা থেকে তো কোয়েশ্চেন আসতেই পারে। 3টা কোয়েশ্চেন। তফসিলগুলো আমি বলবো সবার প্রথমে আপনি ইতিহাস এগুলো তো পড়তেই পারেন। তফসিলটা আপনি বিশেষ করে 5, 6, 7টা একটু ভালো মতো পড়ে যেতে হবে পরীক্ষার সময়, এবং পরীক্ষার হলে ঢোকার আগে বাংলাদেশ সংবিধান দেখে যেতে হবে। পরীক্ষায় যাওয়ার জাস্ট 1 মিনিট আগে আপনি যে জিনিসটা দেখে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের কি দেখে যাব? তফসিল এবং অনুচ্ছেদ। ওকে। এরপর আসি বাংলাদেশের অর্থনীতি। এখান থেকে দুইটা কোয়েশ্চেন থাকার কথা। এটার ক্ষেত্রেও মেনটেন করা ওভাবে হচ্ছে না, 2টার জায়গায় 3টা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে অনেক সময়। এটা থেকে আমি কি পড়বো? অনেক রকম কথা আছে, অর্থনীতির ইতিহাস, বিভিন্ন রকম অনেক কিছু এটার হিস্ট্রির মধ্যে আপনি পাবেন। সবার প্রথম আমি বলবো আপনি 2020-2021 যে রিসেন্ট বাজেটটা হয়েছে সেই বাজেটের আগাগোড়া পড়ে ফেলবেন। এমন না যে বাজেট পুরো একটা বই, এটা তো যদি পুরো বাজেট পড়তে যান আপনাকে 1-2 মাস লাগবে। এইভাবে না, ছোট করে 1 পৃষ্ঠার মধ্যে পুরো বাজারটাকে আপনি নিয়ে আসবেন, সেখান থেকে আপনি পড়বেন। এবং অর্থনৈতিক সমীক্ষা সেটাও হয়তো রিসেন্টলি বের হবে, এখনও বের হয়নি, 2020-এরটা, সেটাতেও আপনি জেনে নেবেন। ইনফরমেশান কিছু ওভারল্যাপ থাকে, আবার কিছুটা একটু চেঞ্জও থাকে। সেই জন্য ওই দুটোটার ক্ষেত্রে খুব ভালো মুখস্থ করে নিলে এখান থেকে 2 নাম্বার আপনি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে বাজেট থেকে রিসেন্ট মানে যে ট্রেন্ডটা আসছে
এডিপি, জিডিপি, মূল্যস্ফীতি, কোন কোন খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, সর্বোচ্চ কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে এবার স্বাস্থ্য খাতে 5.1% বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা আপনাকে জানতে হবে। তারপর জিডিপি 8.2, মূল্যস্ফীতি 5.4%, জনপ্রশাসন খাতে সবচেয়ে বেশি, স্বাস্থ্য খাতে বরাদ্দ হচ্ছে 5.1%। এইসব খুব কমন যে টপিকসগুলি আছে মানে একেবারে পড়ে নিতে হবে। আমি সবার আগে আপনি প্রথমে বিভিন্ন কিছু পড়ার আগে আমি বলবো সবার আগে আপনি বাজেটটা পড়বেন, তারপরে অর্থনৈতিক সমীক্ষাটা পড়বেন, তারপর আপনি টিপিক্যালি আপনার যে পড়ালেখা আছে অর্থনীতির সেগুলোতে আপনি যাবেন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে দারিদ্র্যের হার, মানে দারিদ্র্য বিমোচন এবং পঞ্চবার্ষিকী। এখানে এই দুটো টপিকস খুব গুরুত্বপূর্ণ আমার মতে, কারণ এটা আমাদের বর্তমান সরকার বলেন বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের একটা ওয়ান অফ দ্য টার্গেটস বলা যায় এর মধ্যে, যে দারিদ্র্য দূরীকরণের মধ্যে এটা থেকে এটা সবসময় ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আর হচ্ছে এই মোটামুটি তাহলে অর্থনীতি, তাহলে আমার ঢুকার সবার লাস্টে পরীক্ষার হলে ঢুকার আগে দেখে যাব আমি সংবিধান, তার আগে দেখব আমি অর্থনীতির বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা। ওকে, এরপরে আসি বাংলাদেশের জনসংখ্যা এবং উপজাতি। এখানে ক্ষেত্রে আপডেটেড ইনফরমেশান লাগবে, খুব বেশি আপডেটেড অ্যাকচুয়ালি হয় না, কাছাকাছি থাকে। জনসংখ্যার ক্ষেত্রে অনেক সময় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, তারা যখন বাংলাদেশ জনসংখ্যা সম্পর্কে কোনো কিছু বলে সেই ইনফরমেশনগুলো একটু টুকিয়ে রাখতে হবে এবং সেখান থেকে পড়ে নিতে হবে আপডেটেড ইনফরমেশনগুলো। আর ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো রিসেন্ট যে আদমশুমারি 2011 সালে হয়েছে সেই ইনফরমেশনগুলো কাজে লাগতে পারে। ঠিক আছে, আর এখান থেকে মেইন যে টপিক, এখান থেকে 2 নাম্বার কোয়েশ্চেন, এটা খুব বেশি তারা এটাকে 2 নাম্বার থেকে 3-4 নাম্বারে ওরকম যায় না, এটাতে 2 নাম্বারকে 2 নাম্বারই ম্যাক্সিমাম রাখে। উপজাতি থেকে একটা কোয়েশ্চেন আসবেই, সেটা মনে করতে পারেন যে রিসেন্ট যে মানে আমরা একটা জিনিস বিসিএসের প্রশ্নটাকে আপনি যদি ভালো মতো পড়বেন, আমি 37, 38, 39 তিনটা বিসিএস দিয়েছি, 39-এ আমার সুপারিশকৃত হই, আর 38-ও আমার পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম, 37-এ জাস্ট অ্যাপিয়ার করেছিলাম। তো সেই ক্ষেত্রে যতটুকু অ্যানালাইসিস করে বোঝা যায় যে তাদের প্রশ্নগুলি তারা খুব বেশি প্রাগৈতিহাসিক প্রশ্নগুলির প্রতি তাদের যতটুকু টেন্ডেন্সি, তার চেয়ে টেন্ডেন্সিটা বেশি থাকে যে রিসেন্ট কোনো একটা ঘটনা এটার সাথে রিলেটেড। যেমন সিনহা হত্যাকাণ্ড যেখানে হয়েছে সেটা কিন্তু আপনি দেখবেন একেবারে টেকনাফ। সো আপনি যদি হিসাব করেন যে টেকনাফ রিলেটেড একটা কোয়েশ্চেন আসতে পারে এখানে, যে এরকম আপনাকে বলবে না যে কোথায় হত্যাকাণ্ড হয়েছিল, এই ধরনের কোনো কথা আপনাকে সরাসরি জিজ্ঞেস নাও করতে পারে, তবে এটা রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন। সো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই ঘটনাটা কোথায় হয়েছিল সেই সম্পর্কে আমি একটু জেনে নিই। অনেকে সাম্প্রতিক বলতে সাম্প্রতিকের মধ্যে আবদ্ধ থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশেষের সাম্প্রতিক আমরা যেভাবে পড়ি এটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু এই কথাগুলো অ্যাকচুয়ালি যারা সবাই কিন্তু এই ভিতরের কথাগুলি সবাই বলতে চায় না, অনেকেই অনেকভাবে বলে। তো যাই হোক, যে এটাও আদমশুমারি এবং উপজাতি, এখান থেকে আপনি 2টা নাম্বার, চাকা নাম্বার পড়া কিন্তু খুব বেশি না, একদিনের বেশি এই পড়া পড়তে একদিন, আমি যদি মনে করি যে আপনি যে কোনো একটা ভালো মতো মনোযোগ দিয়ে 6 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়বেন, আপনার এই পড়া শেষ হয়ে যাবে। কিন্তু এরপর যাই বাংলাদেশ সরকার ব্যবস্থা, এটার ক্ষেত্রে কিছুটা আপডেটেড ইনফরমেশান লাগবে, যে বিভাগ কয়টা, বিভাগ তো এখন চেঞ্জ হয় নাই, 8টাই বিভাগ, সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, জেলা 64, প্রস্তাবিত পরবর্তী জেলা কোনটা, ভৈরব সম্ভবত। তারপরে হচ্ছে তারপরে যদি আমি বলি যে রিসেন্ট ইনফরমেশনের মধ্যে যে ইউনিয়ন পরিষদ কয়টা, তারপরে হচ্ছে উপজেলা কয়টা, কোনো কিছু এর মধ্যে এই যে আমাদের যে প্রশাসনিক কাঠামো সরকার, তারপরে হচ্ছে যে উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, এভাবে যে সিস্টেমেটিক্যালি যে আমাদের যে প্রশাসনিক কাঠামো আছে এই কাঠামোটা কিন্তু জানা দরকার। এটা অনেক সময় আপনাকে পরীক্ষাতেও জিজ্ঞেস করতে পারে, এটা খুবই বেসিক একটা কোয়েশ্চেন। আর হচ্ছে এখানের ক্ষেত্রে কোন বিভাগের কি কাজ, আইন বিভাগের কি কাজ, শাসন বিভাগের কি কাজ, বিচার বিভাগের কি কাজ, আইনকে প্রণয়ন করে, আইনকে প্রয়োগ করে, আইন যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেয়। তারপরে হচ্ছে এখান থেকেও কিন্তু কম পড়ে ভালো মার্কস পাওয়া যায়, সেজন্য এটাকে আমি পঞ্চম টপিকস এবং আমার পঞ্চম হাতিয়ার হিসেবে আমি এখানে রেখেছি। সবচেয়ে বেশি পড়া যদি আমি হিসাব করি, অ্যাকচুয়ালি বাংলাদেশের একেবারে প্রথম যেটা জাতীয় বিষয় বলি, এটাতেই সবচেয়ে বেশি পড়া এবং মার্কসও সবচেয়ে বেশি। এটাতে যদি আপনি ওটার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যটাকে অ্যাড করে নিতে পারেন, তাহলে আপনার মার্কস ওখান থেকে 4 থেকে বেড়ে 6-7 গিয়েও ঠেকতে পারে। ঠিক আছে,
তো সরকার ব্যবস্থা থেকে খুব বেশি আহামরি কোনো কোশ্চেন হয় না, প্রশ্ন সুপারফিশিয়ালি হয়। এবং সরকার ব্যবস্থাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে অ্যাভয়েড করে যাই অনেক সময়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে, কততম প্রধানমন্ত্রী? শেখ হাসিনা বর্তমানের প্রধানমন্ত্রী, 14তম প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হচ্ছে আব্দুল হামিদ, তিনি হচ্ছেন 21তম। তারপর হচ্ছে বাংলাদেশের বর্তমান বিচারপতিকে সৈয়দ মাহমুদ হোসেন, তিনি হচ্ছে 22তম। তারপর হচ্ছে গভর্নরের নাম কি? ফজলে কবির সম্ভবত, উনি হচ্ছে 11তম। সো এরকম রিসেন্ট একেবারে মানে খুব কমন, আপনি অনেক সময় দেখবেন ভাইবা বোর্ডে আপনাকে গিয়ে জিজ্ঞেস করলো প্রধানমন্ত্রীর নাম কি, আপনি বললেন শেখ হাসিনা, এটা কিন্তু বললে হবে না। এটা কিন্তু আপনি বললে হবে না, আপনাকে বলতে হবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সাথে সাথে জিজ্ঞেস করবে কততম। এটা স্বাভাবিকভাবে আপনি যদি থাকেন আপনিও এই প্রশ্নটাই কিন্তু করতেন। সো এ ধরনের কথাগুলো, এই টপিকসগুলো যে কখন আপনার কোন সময়ে বিশেষে কাজে লাগবে আপনি নিজেও জানেন। মন্ত্রিপরিষদ, এখন মন্ত্রী কয়জন? স্বাস্থ্যমন্ত্রীর নাম তো খুব গুরুত্বপূর্ণ, আসতে পারে। স্বাস্থ্য সচিবের নাম, বিশেষ করে রিসেন্টলি খুব বেশি শোনা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের নাম, অধিদপ্তরের যে আমাদের এখন যে ডিজি, তার নাম। সো আপনাকে চিন্তা করতে হবে আমার আশেপাশে কি ঘটছে। আমি আপনাদেরকে কোন জায়গাতে নক করতে চাচ্ছি আমি জানি না, বুঝতে পারছেন কি না। চোখ বন্ধ করে অন্ধের মতো পড়ে আসলেই আমার এই 2-3 মাসে কিছুই পড়া যাবে না। আপনার যদি 6 মাস 1 বছর টাইম থাকতো আমি বলতাম আপনি অন্ধের মতো পড়ে যান। একটু টেকনিক্যালি একটু মাথাটা খাটাই পড়তে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে যাই আমরা কৃষিজ সম্পদ। আমি বলি কৃষি শিল্প, হ্যাঁ, কৃষি শিল্পর ক্ষেত্রে পড়া কিন্তু কম প্রশ্ন। আমি এটাকে আমি আমার লাস্টের 4টা টপিক্সের মধ্যে রেখেছি। আমি ইচ্ছা করলে এটাকে সরকারের উপরেও রাখতে পারতাম, কিন্তু আমি এটাকে এখানে রাখি নাই। কারণ হচ্ছে এইগুলো থেকে, এই 4টা যে টপিকস আছে এগুলো থেকে প্রশ্ন আসে, কিন্তু এদের প্রশ্ন হওয়ার টেন্ডেন্সি মুক্তিযুদ্ধ যেভাবে খুব বেশি ইম্পর্টেন্স পেয়ে বসেছে, ওগুলোর প্রতি এত বেশি টেন্ডেন্সি নাই। এরা এখান থেকে প্রশ্ন বাদ দেয় না, প্রশ্ন করে, কিন্তু দুটো জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে একটা করছে, ঠিক আছে? অনেক সময় প্রশ্ন হচ্ছেও না, রাজনৈতিক ব্যবস্থা থেকে দেখা যাচ্ছে প্রশ্ন হচ্ছেই না। অনেক সময় অনেক রিসেন্ট বিশেষগুলো আপনারা যদি খুঁজেন আপনি মিলাতে পারবেন না যে একেবারে স্পেসিফিক্যালি এখান থেকে কোশ্চেনটা অনেক সময় বাদ চলে যাচ্ছে, বা 2টা জায়গায় একটা প্রশ্ন হচ্ছে। সো আমি মনে করি যেসব জায়গা থেকে প্রশ্ন হবে ওইসব জায়গাকেই প্রথমে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়া। এখন যারা আমরা 12 নাম্বারটা আমাদেরকে মানে ওই জায়গাতে আমি 12 নাম্বার যেটা বললাম, এই 12 নাম্বারের মধ্যে আপনি 12 পাবেন এমনই শিওর না, যে আমি এর আগে যেই 5টা টপিকস বলে ফেললাম এখানে যে 12, এটা আমাকে শিওর করতেই হবে। এখানে তো মিস হয়ে যেতেই পারে, ঠিক না? সেটাকে আমাকে সেভ করবে এই 4টা টপিকস। এই 4টা টপিকস থেকে আমি কি পড়বো সেটা বলছি। কৃষি থেকে আমাকে পড়ে নিতে হবে, কৃষি থেকে টিপিক্যাল কোশ্চেন হয়, এবং এই টিপিক্যাল কোশ্চেনের মধ্যে রিসেন্ট যে ইনফরমেশন, যে বস্ত্র উৎপাদনে, বস্ত্র অবশ্য শিল্পর মধ্যেই যায়, কৃষির মধ্যে যে আমাদের কৃষি খাতে আমরা কতটুকু, আমরা কৃষি থেকে আমাদের কতটুকু গত বছরে এটা আমাদের অর্থনীতিতে এটার ভূমিকা কেমন ছিল, কৃষিতে নতুন কোনো আবিষ্কার হয়েছে কিনা, কৃষির ক্ষেত্রেও কিছু, কৃষি শিল্প দুটোর ক্ষেত্রে আপনাকে আপডেটেড ইনফরমেশন রাখতে হবে। বাংলাদেশের অবস্থান, পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান, চাল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান, তারপরে বস্ত্র রপ্তানিতে, চামড়া রপ্তানিতে, এইগুলো কিছু জিনিস বিশ্বের মধ্যে কৃষি শিল্প 2টার ক্ষেত্রে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, প্রথম 1 নম্বরে আছে কোন দেশ, এবং বাংলাদেশ কত নম্বরে আছে, এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর টিপিক্যাল কিছু শস্য বিষয়ক, এগুলো ধান, গম, ভুট্টা, এইসব চা, এগুলো থেকে টিপিক্যাল কিছু কোয়েশ্চেন আছে, ওগুলো তো চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। চা কোথায় ভালো হয়, অর্গানিক চা কোথায় তৈরি হয়েছে বাংলাদেশে, পঞ্চগড়। তারপর হচ্ছে উন্নয়ন ফলনশীল কিছু ধান, বেশি উৎপাদন হয় যেগুলার, সেগুলোর ধান, গম, ভুট্টার বিশেষ কিছু নাম আছে, যেমন আকবর, এগুলো বিভিন্ন ধরনের স্পেশাল নামগুলি আছে, যেগুলোর নামগুলো বিভিন্ন পশু পাখির নাম, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে হচ্ছে বেশি ফলনশীল বা উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, এগুলোর নাম। ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়, ওটা খুব টেন্ডেন্সি আছে ওই জায়গা থেকে কোয়েশ্চেন হয়। সো এরকম কিছু ভিআইপি টপিকস আছে, ওগুলো আপনারা পড়বেন, তবে প্রথমে আপডেটেড ইনফরমেশনটা পড়বেন, পরে এটা পড়বেন। আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা চিন্তা করি যে আগে পড়ে ফেলি এই টিপিক্যাল টপিক্সটা, পরে আমি আপডেটেড ইনফরমেশনটা পড়বো। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনি একটু কষ্ট করে আধা ঘন্টা সার্চ করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন, যদি এখন আপডেটেডটা আসে, যেটাই হোক পরে আসবে, বা এখন যদি যতটুকু আপডেটেড আছে লিখে রাখবেন একটা যায়, এটা পড়া লাগবে আপনার 1 ঘন্টা, কিন্তু ওই টিপিক্যাল টপিকসগুলো পড়তে আপনার 2-3 ঘন্টার উপরে লেগে যেত। সো আমি কম পরিশ্রমে বেশি নাম্বার কীভাবে পাবো সেটাই আমাকে প্রথমে মাথায় রাখতে হবে। শিল্পর ক্ষেত্রেও একই,
যে বিশ্বের প্রথম অবস্থানে কে আছে, এরপরে আমরা বাংলাদেশরা কত নম্বর অবস্থানে আছি, বিশ্বে কত অবস্থানে আছে, এশিয়াতে কত অবস্থানে আছে, এটা জানতে পারলে ভালো, না পারলেও সমস্যা নেই। তবে বাংলাদেশের এখন যেটা মানে রিসেন্ট যে টপিক্সটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রেমিটেন্স আমরা সবচেয়ে বেশি অর্জন করেছি গত অর্থ বছর 2019-20 এবং সবচেয়ে বেশি আমরা এটা পেয়েছি জুলাই মাসে। এটা কিন্তু একটা বড় ধরনের অর্জন। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, কিছু কিছু হট টপিক্স থেকে কোয়েশ্চেন আসতে পারে। কোভিড-19 থেকে আসতে পারে, বাংলাদেশে প্রথম কোভিড কবে ধরা পড়ে, বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যু কত হয়েছে কোভিডে, ঠিক আছে, কোভিড-19। এগুলো টিপিক্যালি বাংলাদেশ, যদি আপনি বাংলাদেশের সাথে কোভিড থেকে কোয়েশ্চেন আসতে পারে বাংলাদেশ পার্সপেক্টিভে, ঠিক আছে। যেমন বাংলাদেশের যে কোভিডের জিনোম আবিষ্কার করেছে ডাক্তার সেজুতি, সে কিন্তু আবার এখন WHO-তে একটা কোনো একটা সংস্থার সে পরামর্শকও উনি এখন নিযুক্ত হয়েছেন। সো এই ধরনের কথা যেগুলো আপনার আশেপাশে ঘটছে, এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। সো শিল্প বাণিজ্যের ক্ষেত্রে একই। আর এখানে একটা দেখা যায় যে ব্যাংক এবং ব্যাংক ব্যবস্থা থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোনটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কোনটা বিশেষায়িত ব্যাংক, কোনটা বেসরকারি ব্যাংক, এটা আপনাকে জানতে হবে। বাংলাদেশ ব্যাংক আপনাকে খুব ভালো মতো জানতে হবে। আর বাকি যেগুলো আছে ওগুলো থেকে মোটামুটি আপনি যে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়ে নিলেই হবে। খুব বেশি যে পড়া, কৃষি শিল্প এখানে কিন্তু পড়া খুব বেশি একটা নেই। এরকম আপনি যদি ইচ্ছা করেন কৃষি শিল্প একদিনে পড়া শেষ করতে পারবেন। আমার কথা একটু শুনলে একটু অদ্ভুত মনে হলেও এটা কিন্তু সম্ভব। পড়তে গেলেই বুঝতে পারবেন। এগুলো সব জায়গায় 15 থেকে 10-15 পেজের বেশি কিন্তু নাই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যদি আমি হিসাব করি। এরপরে আসি রাজনৈতিক ব্যবস্থা। আপনি রাজনৈতিক ব্যবস্থাটা আমি একটু পরের দিকে দিলেও এটা সবচেয়ে ভালো হয় আপনি যদি সরকার ব্যবস্থা যেটা আছে, আমার পঞ্চম টপিকস যেটা, সেটার সাথে যদি আপনি এটা পড়ে ফেলতে পারেন, এটার ক্ষেত্রে আপনি একটা যোগ সাজস খুঁজতে পারবেন যে সরকার ব্যবস্থাটা এরকম, সরকারে আছে কোন দল, আওয়ামী লীগ। সো আওয়ামী লীগ নিয়ে আমাকে ডিটেলস পড়ালেখা করতে হবে। বিরোধী দল নিয়ে খুব বেশি দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ প্রথম কবে গঠিত হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য কে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটার কোন পদে ছিলেন, তারপরে হচ্ছে যে আমাদের এই আওয়ামী লীগের কী ভূমিকা ছিল এর সময়, আমাদের মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ পরবর্তী কী ভূমিকা ছিল। আওয়ামী লীগ রাজনৈতিক ব্যবস্থা এটাই মেইন। এবং আর কিছু টিপিক্যাল কথা আছে, এগুলো সব মানে এইসব টপিকস চেঞ্জ হওয়ার কিছু নেই। যে বিরোধী দলের ভূমিকা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী, তারপর হচ্ছে গণমাধ্যম, এগুলো বিভিন্ন ধরনের সুশাসন, যেমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া আছে। এই বিভিন্ন ধরনের গোষ্ঠীগুলোর নাম এবং এগুলো কিভাবে আমাদের সরকারকে নিরপেক্ষ থাকতে সাহায্য করে, এগুলো তাদের ভূমিকাগুলো পড়ে নিতে হয়। থিওরিটিক্যাল পড়ালেখা বেশি এটাতে। রাজনৈতিক ব্যবস্থা থেকে কোয়েশ্চেনের ইয়েটা একটু কমে যাচ্ছে দিন দিন। তবে না পড়ে যাবেন না, ইম্পর্টেন্ট টপিকসগুলো অবশ্যই পড়ে যাবেন, বিশেষ করে আওয়ামী লীগ পড়ে যেতেই হবে। এই আওয়ামী লীগ আবার আপনি আরেকটা কোথায় পড়বেন, আপনি আবার আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগ কোথায় কীভাবে গঠিত হয় সেগুলি আপনি আবার মুক্তিযুদ্ধের আগেও, আমাদের যে 54 যুক্ত ফ্রন্ট, এর আগে ওই সময়ও আপনি ওইটা সম্পর্কে কিছুটা পড়তে পারেন, ঠিক আছে। এখান থেকে এতটুকুই। এরপরে আমি যাই বাংলাদেশের জাতীয় অর্জন এবং খ্রিস্টীয় সংস্কৃতি জাতীয় বিষয়গুলি, এগুলো একটু রিল্যাক্সভাবে পড়তে হবে। এটা আমাকে খুব বেশি চাপ দিয়ে পড়া যাবে না। এটার ক্ষেত্রে 3টা জিনিস আমাকে মনে রাখতে হবে: প্রতিষ্ঠান, ব্যক্তি, পুরস্কার, আর হচ্ছে খেলাধুলা, ঠিক আছে। এইটাকে বেস করে আমি পড়বো। এখন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন র্যাব, পুলিশ, SSF। যেমন এবার কিন্তু SSF আসার সম্ভাবনা আছে, যেহেতু যিনি মারা গিয়েছেন সিনহা, তিনি কিন্তু প্রিভিয়াসলি SSF-এর সদস্য ছিলেন। এখন আপনি তাহলে এটা কি রিসেন্ট কোয়েশ্চেন? অ্যাকচুয়ালি হচ্ছে রিসেন্ট। বাংলাদেশের কিন্তু সাম্প্রতিক বলে কোনো স্পেসিফিক টপিকস কিন্তু নাই, কিন্তু এই যে বললাম কৃষি, শিল্প, তারপর হচ্ছে বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, এগুলো কিন্তু সাম্প্রতিকের মধ্যেই পড়ে। আর যদি সাম্প্রতিক আলাদাভাবে আমি ফেলতে চাই, তো সাম্প্রতিকটা অ্যাকচুয়ালি আলাদাভাবে পড়বে জাতীয় অর্জনের মধ্যে। কিভাবে পড়বে? রিসেন্টলি কোনো ব্যক্তি, যেমন বললাম ডাক্তার সেজুতি, যিনি WHO-র কোনো একটা বিশেষ একটা সংস্থার উনি
একজন পরামর্শক নিযুক্ত হয়েছেন। তো ওনার নামটা এখানে আসতে পারে, এটা কি ব্যক্তি। তারপর হচ্ছে প্রতিষ্ঠান যদি হিসাব করে এসএসএফ, ব্র্যাক, এ ধরনের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আছে। বিভিন্ন ডাব্লিউএইচওর ক্ষেত্রে, ডাব্লিউএইচওর কথা বারবার এবার উচ্চারিত হচ্ছে, ডাব্লিউএইচ এটা অবশ্য এর ক্ষেত্রে চলে যাবে, আন্তর্জাতিকের ক্ষেত্রে চলে যাবে। আর জাতীয় পুরস্কারের ক্ষেত্রে দুটা, একটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা খুব রেয়ার, এটা ওরকম না, স্বাধীনতা পুরস্কার 21 পদক, এটা যদি দেওয়া হয়ে থাকে কে কী কোথায় কী হিসেবে পেয়েছে এটা লাগে। আর খেলাধুলা বলতে ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট। গণমাধ্যম থেকে সরাসরি কোশ্চেন ওভাবে আসে না, তবে বাংলাদেশ জাতীয় অর্জনে পড়া কিন্তু কম না, অনেক পড়া, অনেক ইনফরমেশান, একটা করে অনেক ইনফরমেশান, ঠিক আছে। সো কৃষ্টি সংস্কৃতি এবং জাতীয় অর্জন, এই জাতীয় অর্জনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চলচ্চিত্রগুলোর ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের কোশ্চেন এটা আমরাকে মানে অ্যাভয়েড করে চলে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, আপনি যদি এটা নিয়ে আধা ঘন্টা সময় দেন বা আধা ঘন্টা সময় দিলেই যথেষ্ট আমি মনে করি, জাস্ট দেখে গেলেন, দেখবেন যে আপনি একটা কোশ্চেন দুইটা তিনটা পেয়ে যেতে পারেন যদি আপনার লাক ভালো থাকে। সো এইভাবেই আপনাকে মোটামুটি বাংলাদেশটা পড়তে হবে। সো আমি মোটামুটি মোট 9টা টপিকস আছে, 9টা টপিক্সের মধ্যে 5টা হচ্ছে আমার তুরুপের তাস, বাকি 4টাকে আমি পড়ে যাব। তবে ওগুলো থেকে কোয়েশ্চেন আমি যতটুকু না আনসার করে, যতটুকু আমার সিউরিটি আছে, তার চেয়ে বেশি সিউরিটি আছে এর আগের পোর্শন যে 5টা আছে সেগুলির, বাকিগুলো আমি পড়ে যাব। তবে আমি অ্যাভয়েড করব না, আমার যদি সময় থাকে খুব ভালো মতো পড়ে যাব, যদি আমার সময় না থাকে ওই আগে 5টা পড়বো, তারপরে এই 4টা পড়ব। এখন কথা হচ্ছে যে আমাদের যেই বিসিএসটা হওয়ার সম্ভাবনা, সেটাতে আমরা কতদিন সময় পেতে পারি। যারা এখন পর্যন্ত পড়ালেখা শুরু করেন নাই, আমার হয়তো এই ভিডিওটা অনেক সময় যেদিন সার্কুলার দিবে সেদিন হয়তো অনেকে শুনতে পারেন, অথবা আমার আজকে শুনে কালকে থেকে পড়ালেখা শুরু করতে পারেন। সো আপনি যখনই পড়ালেখা শুরু করেন, আপনি কিন্তু 3 মাস থেকে 4 মাস, সর্বোচ্চ 4 মাসের বেশি সময় পাবেন না। সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 6টা সাবজেক্ট আর 4টা সাবজেক্ট হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে, সেহেতু আমি যদি হিসাব করি তাহলে আমি 7 দিন করে 10টা সাবজেক্ট হিসাব করে তাহলে 70 দিন, ঠিক আছে। তাহলে 2 মাস 10 দিন আমার চলে যাচ্ছে। আর আমাকে একটু পরীক্ষা দিতে হবে, আমাকে নিজেকে আরেকটু রিভিশন করতে হবে, শুধু একবার শেষ করলে তো হবে না। সেক্ষেত্রে আমি কিভাবে কম সময়ে শেষ করব সেটা নিয়ে আমি একটা আপনাদেরকে টপিক্সের সিকোয়েন্স এখানে দিয়ে দিয়েছি। টপিক্সের সিকোয়েন্স আগে যেটা দিয়েছি সেটাই এখানে আরেকটু গোছানোভাবে দিয়েছি, যে কোনটার সাথে কোনটা আমি পড়ব, ঠিক আছে। এখানে প্রথমে পড়বো আমি প্রথমে অথবা বামে যেটা 7 দিন অথবা 10 দিন, আরেকটা হচ্ছে আমি 10 দিনও ইউজ করতে পারি। যদি দেখা যাচ্ছে যে আমার আরেকটু সময় আমি পাচ্ছি, তাহলে আমি এটা 10 দিনও আমি ইউজ করতে পারি এটার জন্য, ঠিক আছে। সেটার ক্ষেত্রে দুটো হতে পারে, যে 7 দিনে আমি ফলো করে বাকি 3 দিনে আমি রিভিশন করলাম, অথবা শুধু 10 দিনে আমি একবার করে সিলেবাসটা শেষ করলাম, ঠিক আছে। তো জাতীয় বিষয় বলে আমি পড়বো, যদি আমি 7 দিনে শেষ করতে চাই 2 দিন, সংবিধান 1 দিন, অর্থনীতি 1 দিন, জনসংখ্যা উপজাতি 1 দিন, কৃষি শিল্প 1 দিন, সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা অর্ধেক দিন, এবং জাতীয় অর্জন অর্ধেক দিন। এখন জাতীয় বিষয়গুলো আপনি 2 দিন পড়তে পারেন। মুক্তিযুদ্ধ আমি যদি 1 দিন পড়ি, যদি আমি 1 দিন পড়ি, বাকিগুলি আমি আরেক দিনে শেষ করতে পারব, ঠিক আছে। সংবিধান খুবই আমার পক্ষে সম্ভব, আপনি যদি প্রিভিয়াসলি দেখেন যে কোনো একটা ডাইজেস্ট যদি আপনি ফলো করেন, আপনি ইজিলি এটা পারবেন। আমার মতে খুব বেশি পড়া নেই এটা, আরও কেউ যদি টানা পড়তে পারে, প্রিভিয়াসলি যদি একটু দেখে শুনে থাকেন। এখন আমাদের পেজ যেটা স্পেশাল বিসিএস আমাদের যে পেজটা আছে, ওখানে কিন্তু পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে যারা দিয়েছেন তারা কিন্তু মোটামুটি ভালো মার্কসই পাচ্ছেন। আমরা যেটা মেনটেন করার চেষ্টা করছি যে 60% কোয়েশ্চেন প্রিভিয়াস কোয়েশ্চেন এবং ইজি কোয়েশ্চেন দেওয়ার জন্য, 20% একটু কঠিন, এবং 20% একেবারেই যাতে মোটামুটি ভালোই আপনাকে কষ্ট করতে হয় সেই হিসেবে দিচ্ছি। তো মোটামুটি দেখছি সবাই 60-70% মার্কস কিন্তু পাচ্ছেন। একটা জিনিস ভালো কি, যে ডাক্তাররা কিন্তু পরিশ্রম করতে পারে প্রচুর, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি পরীক্ষা নিয়ে আমাদের খুব ভালো লাগছে যে সবাই মোটামুটি ভালো একটা মার্কস পাচ্ছেন। কেউ খারাপ করছেন, তারা হয়তো পড়ছেন না, পড়ার সময় পাচ্ছেন না, তারা হয়তো ওভারকাম করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে আমি যেই সময়টায় আমি এখানে বেঁধে দিয়েছি, প্রথম 5টার ক্ষেত্রে কারো কোনোরই সমস্যা থাকবে না। কৃষি শিল্প একদিনে শেষ করা যায়, সরকার এবং রাজনৈতিক, এটাতে আমি আধা বেলায় কীভাবে শেষ করব। আধা বেলা যদি বলি, আমি এখানের মধ্যে যদি আমি 6 ঘন্টা হিসাব করি, যে আমি 8টা বাজে উঠেছি, আমি 2টা পর্যন্ত পড়েছি, সেক্ষেত্রে আমি সরকার ব্যবস্থাকে সময় দিব 4 ঘন্টা, আর বাকি 2 ঘন্টা সময় দিব আমি রাজনৈতিক ব্যবস্থাকে, ঠিক আছে।
খুব বেশি আমি এখান থেকে রাজনৈতিক ব্যবস্থা যেগুলো আমাকে প্রথমে বলেছি যে এখান থেকে খুব বেশি হার্ডওয়ার্ক আমার করার দরকার নাই, সরকার ব্যবস্থাকে গুরুত্ব দিব বেশি, তারপরে আমি রাজনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিব। আমার কিন্তু 20-এ 20 দরকার নেই, বারবার বলে দিচ্ছি। 20-এ 14 হলে আমার জন্য মোর দেন এনাফ, আর যদি 20-এ 12 হয় তাহলে আমার জন্য আমার চলে, ঠিক আছে। আর জাতীয় অর্জনের একটু কষ্ট হবে পড়তে, তবে আমি বলবো যে এই টপিকসগুলো থেকে প্রিভিয়াসলি কোয়েশ্চেন এসছে, যেমন মুক্তিযুদ্ধ বা যে কোনো একটা স্থাপনা, যে বিশেষ কোনো শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলোতে চেঞ্জ হওয়ার কোনো কিছু নেই। এই ধরনের বিশেষ স্থাপনা যেগুলি, সেগুলো একটু ভালো মতো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। জাতীয় অর্জন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। রাজনৈতিক ব্যবস্থাতে যেরকম একেবারে কোয়েশ্চেন এখন আউটের দিকে চলে যাচ্ছে, সেরকম কিন্তু না। জাতীয় অর্জন থেকে কিন্তু কোয়েশ্চেন ঘুরে ফিরে কাছাকাছি থাকে, একটা হইলেও থাকে। 2টা হয়তো আপনি নাও পেতে পারেন, তবে একটা থাকে। সো এটা হচ্ছে আমার পড়ার সিকোয়েন্স। আর একই জিনিস যদি আমি 10 দিনে পড়তে যাই, জাতীয় বিষয় বলে আমি পড়ব 3 দিন, সংবিধান পড়ব 1.5 দিন, অর্থনীতি 1.5 দিন, জনসংখ্যা উপজাতি পড়ব 1 দিন, কৃষি শিল্প পড়ব 1 দিন, সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা পড়ব 1 দিন, জাতীয় অর্জন পড়ব 1 দিন, ঠিক আছে। এখানে আমি টপিক্সের সিকোয়েন্সটা আপনাকে আমি বললাম। এরপরে আমি কোন বইয়ের সিকোয়েন্সটা কী হবে এবং প্রথম দিন এবং প্রথম বেলাতে আমি কি পড়ব সেটা আমি সেখানে যাচ্ছি। এখন আমার পড়ার বইয়ের সিকোয়েন্সটা কী হবে? পড়ার বইয়ের সিকোয়েন্স হবে যে আমি আগের বছরে যে কোনো একটা প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়ে নিতে পারি। এখন আমার কথা হচ্ছে যে আমি কি তাহলে সব বাংলাদেশের একসাথে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবো? আমি বলবো না। আপনি মনে করছেন যে আপনি জাতীয় বিষয় বলে পড়বেন 3 দিন বা 2 দিন ধরে, আপনাকে যে কোনো একটা, অনেক সময় একটা ঝামেলা হয় কি যে আমাদের যে প্রশ্ন ব্যাংকগুলি আছে ওরাকল বা প্রফেসর্স, ওগুলোতে কিন্তু সরাসরি বাংলাদেশের যেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংকগুলো দেওয়া নাই, ওখানে দেওয়া নেই। শুধু একটা গাইড, সম্ভবত একটা এরকম বই মনে হয় বইতে বাজারে আছে, যেটাতে টপিকস ওয়াইজ বাংলা প্রিভিয়াস কোয়েশ্চেন, ইংলিশ প্রিভিয়াস কোয়েশ্চেন এভাবে দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি আপনারা জোগাড় করতে পারেন, এটা মনে হয় এফেক্টিভ, বেশি মনে হয় দাম না, 100-200 টাকার মধ্যে হয়তো এটা পেয়ে যেতে পারেন। ওটা হলে আপনাদের জন্য আমার যে সিকোয়েন্সটা বলছি ওইটা সবচেয়ে ইজি হয়। আরেকটা হতে পারে, কেউ যদি আলাদা মানে বিসিএস কোয়েশ্চেনগুলো খুলেন, যে ডাইজেস্টে অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনে কোয়েশ্চেনগুলো থাকে না একটা অধ্যায়ের পরে, আলাদাভাবে যদি বাংলাদেশ কোনো একটা যে কোনো একটা কোম্পানির বই যদি আপনি কিনেন, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওগুলোর প্রথমে একটা জাতীয় বিষয় বলে, এরপরে অনুশীলনের মধ্যে প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। ওখান থেকে আপনি প্রথম বিসিএস কোয়েশ্চেনগুলো পড়ে নেবেন। কীভাবে? আপনি ওখানে নিজেকে যাচাই করবেন না, উত্তরটা দেখে উত্তরটার উপরে একটা মার্ক করে রাখবেন আপনার দিয়ে মার্কার পেন দিয়ে, পরে জাস্ট প্রশ্ন উত্তর মুখস্থ করে চলে যাবেন, শেষ। এরপরে আপনি আপনার এভাবে করলে আপনার পড়াটা বেশিক্ষণ সময় লাগবে না, আপনি পড়াটা ইজিলি, আমি যদি 2 দিনে পড়ি, আধা বেলা আমি প্রিভিয়াস কোয়েশ্চেন, পরের 1 বেলা মুক্তিযুদ্ধ, এরপরে বাকি টপিকসগুলো আমি 2 দিনে জাতীয় বিষয় বলে পড়ব, ঠিক আছে। তো প্রথমে আমি কী করলাম, প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেনটা পড়লাম, এরপরে ডাইজেস্ট থেকে আমি পড়ি টপিক্সটা পুরোটা, ওই টপিক্সের প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন পড়লাম, পরে ওই টপিক্সের ডাইজেস্ট থেকে পড়ে নিলাম। এরপরে যদি আমার যদি একান্তই মনে হয় যে আমি অন্য বই পড়তে পারবো, তখন আমরা অন্য বই দেখতে পারি। জামিজ বিসিএসের মুক্তিযুদ্ধের একটা বই আছে, এই বইটা যদি আপনি এখন পড়তে পারেন তাহলে ভাইবার জন্য অনেকটুকু ক্লিয়ার হয়ে যায়। তবে আমার মতে ওই দিকে এখন না যাওয়াটাই ভালো। সময় আমার মনে হয় আপনারা খুব বেশি দিন পাবেন না। 3 মাস কিন্তু অ্যাকচুয়ালি 3 মাস সময় না, সময় কিন্তু 2 মাস। 1 মাস আপনাকে রিভিশন, মক টেস্ট, ওগুলো এক্সাম স্ট্র্যাটেজির জন্য ব্যয় করতে হবে। সো আমার মতে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক পড়েন প্রথম আধা বেলা বা যে সময় আছে সেই সময়টার জন্য প্রথমে কোয়েশ্চেন ব্যাংকটাকে আপনি করেন, টপিক্স ওয়াইজ পড়েন। প্রথমে পুরো আমি 100 দিনে এটাও করতে পারেন যে আমি 10 দিনের মধ্যে প্রথম 2 দিন প্রিভিয়াস কোয়েশ্চেন পড়তে পারি, সেটাও আমি পড়তে পারি। তাহলে সেখান থেকে আপনাকে যে ওই বেলাগুলা বা ওই সময়গুলা প্রত্যেকটা টপিক্স থেকে বাদ দিতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যে টপিক্সটা পড়বো মুক্তিযুদ্ধ, সেই বিষয়ে যে প্রিভিয়াস কোয়েশ্চেন সেগুলো আমি পড়ে নিব। তো সেজন্য বললাম টপিক্স ওয়াইজ আলাদাভাবে, সাবজেক্ট ওয়াইজ আলাদাভাবে কোয়েশ্চেনগুলো কিন্তু আছে। অথবা যে কোনো বিসিএস যে আলাদাভাবে যদি বাংলাদেশ বই কিনেন কোনোটার, সেটা ক্ষেত্রেও আপনি পেতে পারেন। তাহলে আমি কি এখন আপনাদের সাথে আলোচনা করলাম, বাংলাদেশটা আমরা কিভাবে পড়ব। প্রথমে জেনারেল পড়ব, বাংলাদেশ দিয়ে শুরু করব। এরপরে আমি পড়ব বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ, জাতীয় বিষয় দিয়ে শুরু করব। বাংলাদেশটা আমি শেষ করব। তো প্রত্যেকটা আমি
কোন কোন টপিকসগুলো সবার প্রথমে পড়ব, কয়দিন আমরা পড়ব, কয়দিন কিভাবে শেষ করা সম্ভব সেটা বললাম। পড়ার সিকোয়েন্স, টপিক সিকোয়েন্স বললাম, বইয়ের সিকোয়েন্সটাও বলে দিলাম। ডাইজেস্টের পরে খুব বেশি চিন্তা করার আমার মতে দরকার নেই, আপনাদের এখন সময়ও নাই। আপনি যদি পারেন তো আরেকটা ডাইজেস্ট কিনে নিতে পারেন, ওরাকল প্রফেসরস দুইটাই খুবই ভালো। যে কোনো দুইটা পাশে পাশে রেখে জাস্ট একটু মিলাই নিতে পারেন যে আমার এখান থেকে যদি আপনার হাতে সময় থাকে, যারা কারো যদি 10 দিন নিয়ে পড়েন, যে আমার কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন আমার কি বাদ গিয়েছে কিনা। ঠিক আছে, ওকে। সো আমরা কিন্তু আমাদের আজকে মেইন যে টপিকস বাংলাদেশ, এটা আমরা শেষ করে ফেলেছি। কেউ যদি আমার আজকে লেকচারটা শুনেন, তো পরবর্তীতে আপনারা যদি কালকে থেকেও পড়াটা শুরু করতে চান বা এর পরে কয়েকদিন থেকে শুরু করতে চান, এটা ফলো করবেন। আমার মনে হয় যারা কোচিং করবেন না, একেবারেই কোনো কারো সাথেই কোনো ধরনের এই সংস্পর্শে থাকতে চাচ্ছেন না, যে নিজে নিজেই আমি করতে পারবো, আমি মনে হয় আমার এটা আপনি ইচ্ছা করলে ফলো করতে পারেন, এফেক্টিভ হবে বলে আমি আশা করি। আমি নিজে ব্যক্তিগতভাবে ফলো করেছি, আমি অনেকটুকুই এটার ক্ষেত্রে ভালো ফল পেয়েছি আর কি। আমার এই সিকোয়েন্সটা ফলো করার পরে আপনার যেটা হবে, আপনার যদি সময় কমও থাকে, হ্যাঁ, আপনি মনে করেন 10 দিন পড়লেন, 10 দিনের মধ্যে হঠাৎ আপনি 2 দিন অসুস্থ হয়ে গেলেন, আপনি পড়তে পারলেন না, 8 দিন আপনার পড়া হলো, আপনার কিন্তু ইম্পর্টেন্ট টপিকসগুলো মিস যাবে না। ইম্পর্টেন্ট আপনার 12 নম্বরের যে টপিক, সেই টপিকসগুলো আমার হাতে থেকে যাবে। হয়তো আমার 2-3 নাম্বারের প্রিপারেশান বা 4 নাম্বারের প্রিপারেশান আমার হয় নাই, কিন্তু আমার 16 নাম্বার বা 14 নাম্বারের একটা স্ট্রং প্রিপারেশান আমার হয়ে যাবে। আর খুব বেশি পড়া যাবে না, খুব বেশি পাগলের মতো পড়তে গেলে মানে এখন তো আমাদের কোভিডে একটু মানসিক সমস্যা হচ্ছে, আরও বেশি মানসিক সমস্যা হয়ে যাবে। আর যেহেতু আমাদের একটা লেকচার তৈরি করতে একটু সময় লেগে যায়, যেহেতু আমরা পোস্ট গ্রাজুয়েশনে আছি, সো সেই ক্ষেত্রে আমি পরবর্তী লেকচারগুলো আমাদের এরকম এরপরেরটা বাংলা, ইংলিশ, আন্তর্জাতিক, ম্যাথ আর মেন্টাল এবিলিটি নিয়ে হবে। সো প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা কিছুটা টিপস পাবেন। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে টপিকস ওয়াইজ লেকচার দেওয়ার চেয়ে আমি এভাবে দিক নির্দেশনা দিয়ে দিলেই আমাদের আমাদের যে ভাই বোনরা আছেন তারা অনেক ভালো মতো প্রিপারেশন নিতে পারবেন। একটা জিনিসকে আমি দেখেছি যে পুরো কার্ড পড়া নেই, মেডিকেলের পড়া কিন্তু এত সোজা না, আমাদের মনে হয় সোজা, যে অনেকেই কার্ড পড়ে নেই কিন্তু 1 রাত পরে কিন্তু তারা পাশ করে গিয়েছে। ফার্স্ট হয়েছে এমন বলবো না, পাশ করে গিয়েছে, আমিও দেখেছি। একটা ইমেন্স একটা পাওয়ার আছে পরিশ্রম করার, এইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার মতে বিসিএসটাও আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, তো সেরকম আমি হয়তো বাংলা, এখন যেই টপিকসগুলো বলবো মেইন টপিকস বাংলাদেশ ছিল, আশা করি বুঝতে পেরেছেন। বাংলা, ইংরেজি এবং আন্তর্জাতিক, ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি নিয়েও হালকা একটু বলবো। সো সেই বিষয়গুলো আমি একেবারে টপিকস ওয়াইজ যাব না, জাস্ট হেডলাইনের উপরে বলে যাব। যেমন বাংলা এবং ইংরেজি, ঠিক আছে, এটা আমার যদি জেনারেল বিসিএস হয়, বাংলায় হয় 35, ইংলিশে হয় 35, ঠিক আছে। সো বাংলা সাহিত্য তখন হয় 15 আর বাংলা গ্রামারে হয় 20। সো বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের যে রেশিও, সেই রেশিওটা কিন্তু মেনটেন করা হয় নাই যে 39 বিসিএসের সিলেবাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেবাসে বাংলা সাহিত্যে আছে 5 এবং বাংলা ব্যাকরণে আছে 15। তো আপনি যদি হিসাব করেন, আমি সারাদিন যদি বাংলা সাহিত্য পড়ি, আমার কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অনেককে দেখবেন, আমি অনেককে দেখছি, অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষাও নিচ্ছে, যে বাংলা সাহিত্য প্রথমে পরীক্ষা নিচ্ছে অনেকেই, বা অনেক ভাই বোনও প্রথমে পড়ালেখা শুরু করছেন বাংলা সাহিত্য দিয়ে। আমি বলবো জাস্ট আপনি নিজের পায়ে নিজে কুড়ালটা মারছেন। কেন আপনি কুড়াল মারছেন? এটা কিন্তু কোনো জেনারেল বিসিএস না যে আপনি 15 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য আপনি 10 দিন পড়ালেখা করবেন। এটা ফুললি একটা লস। আপনাকে 30 দিন যদি হয়, আমি যদি 90 দিনে হিসাব করি, আপনাকে পার ডে নাম্বার কাউন্ট করতে হবে। পার ডে আমাকে নাম্বার কাউন্ট করতে হবে যে আমি আজকে পড়লাম, আমি আজকে কয় নাম্বার ইনশিওর করলাম। আদারওয়াইজ কিন্তু আপনার পক্ষে 120 তোলা সম্ভব না। আপনি 100 পেয়ে কিন্তু চান্স পেতে পারেন রিটেনে, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু সুপারিশকৃত হবেন না। রিটেনে চান্স পেয়ে কোনো লাভ নেই, আপনি সুপারিশকৃত হতে পারবেন না 100 পেয়ে, ঠিক আছে। আপনি ভাইভাতে আপনি 70-80 পাবেন, এটা খুবই রেয়ার কেস। আপনি ওখানে যদি অনেক সময় ভাইভা বোর্ডে অনেক সময় অনেক ধরনের এটিপিক্যাল কিছু করে দেখাতে বলে, সবাইকে বলে না, ওরকম কিছু একটা এটিপিক্যাল করে ফেলতে পারলে সেক্ষেত্রে আপনি ওরকম এক্সট্রাঅর্ডিনারি মার্কস পেতে পারেন, কিন্তু এটা বলা যায় না। সো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলা এবং ইংরেজি দুটোর ক্ষেত্রেই আপনাকে ভিভিআইপি এবং আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামারের উপর। সো বাংলা গ্রামারটা আমি কোত্থেকে পড়বো? সোজা এক কথায় যদি আমি বলি, আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক পড়বেন। এরপরে কি পড়বো? মনে করতেছি আমি সন্ধি পড়বো,
সন্ধি থেকে কোশ্চেন আসবেই, সমাস থেকে কোশ্চেন আসবে, সমার্থক শব্দ থেকে কোশ্চেন আসবে, বিপরীত শব্দ থেকে কোশ্চেন আসবেই, শব্দ বর্ণ এগুলো থেকে কোশ্চেন আসবে, কোনটা তৎসম শব্দ কোনটা বিদেশি শব্দ কোশ্চেন আসবে, এখান থেকে কিন্তু ফিক্সড। ঠিক আছে, আপনি পড়ে নিতে পারলে এখানে কেউ চেঞ্জ করতে পারবে না। তা আমি মনে করি প্রথমে প্রিভিয়াস বিসিএস সন্ধি আমি পড়বো, প্রিভিয়াস বিসিএসে যে সন্ধিগুলো আসছে পড়ে নিলাম, তারপরে আমি নবম দশম শ্রেণীরটা আমি পড়ে নিলাম, যে বইটা আছে ওখান থেকে আমি পড়ে নিলাম, এরপরে আমি ডাইজেস্ট পড়বো। আমি কিন্তু ডাইজেস্টটাকে আপনি ইচ্ছে করলে নবম দশম শ্রেণীর বইটাকে পরেও পড়তে পারেন, আগেও পড়তে পারেন, তবে আমি বলবো নবম দশম শ্রেণীর বইটা একটু আগে পড়লে ভালো, কারণ অনেক সময় ডাইজেস্টে ভুল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ভুলটা আপনি ধরতে পারবেন, না হলে কিন্তু আপনি ভুলটা ধরতে পারবেন। ঠিক আছে, সো বাংলা ভাষার ক্ষেত্রে আরও বই আছে, সৌমিত্র শেখরের বই, বিভিন্ন রকম বই আছে, আমার মনে হয় অত সময় আপনি পাবেনও না। আর একটা জিনিস মনে রাখবেন যে সমাস থেকেও তৎপুরুষ সমাস, তারপরে হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি, কিছু কিছু ধরনের টপিকস থেকে কোশ্চেন কিন্তু একই রকমই বারবার হতে থাকে, ওই নিয়মগুলো আমি পড়ে ফেলব। ঠিক আছে, শুধু কিন্তু এক্সাম্পল মুখস্থ করলে হবে না, একটু নিয়মটা মনে রাখতে হবে। এগুলো নিয়ে আমার পরে লেকচার হবে যে আমি কোন টপিক্সটা প্রথমে পড়বো, আমার সিকোয়েন্সটা কী হবে। তো সেই জন্য যাই বলছি, আপনি সিকোয়েন্সটা কীভাবে করবেন, বাংলা ব্যাকরণের একটা হচ্ছে ওইভাবে সিকোয়েন্সটা করে খুব বেশি একটা লাভ হয় না, কারণ এখানে মোটামুটি 15টা টপিক্স থেকেই কোশ্চেন, মোটামুটি 12-13টা থেকে কোশ্চেন আসে, খুব বেশি দু একটা হলেও মিস যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টপিক্স থেকে কোশ্চেন আসে। কারক থেকে কিন্তু কোশ্চেন এসছে, কারক কিন্তু অনেকে বাদ দিয়ে গিয়েছিল 39-এ, কারক থেকে কিন্তু কোশ্চেন এসছে। আর বাংলা সাহিত্য যদি বলি, প্রথমে আপনি 11 জন যে সাহিত্যিক আছেন তাদেরটা পড়ে নেবেন। কি পড়বেন? জন্ম, মৃত্যু, তাদের কোনো স্পেশাল নাম যদি থাকে, ছদ্মনাম, তাদের কাব্যগ্রন্থ, 100টা কাব্যগ্রন্থের নাম মুখস্থ করে লাভ নেই। আপনি যে কোনো জায়গাতে গেলেই আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটা স্পেশাল একটা কাব্যগ্রন্থ, এটার জন্য সে গীতাঞ্জলি, তারপর হচ্ছে শেষের কবিতা, কারো প্রথম, শেষ এবং বিখ্যাত, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর আরও যদি আমি কমাই, বা রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আপনার সময় আছে আধা বেলা, আমি বাংলা সাহিত্য পড়বো, কি পড়বো? আপনি যদি সময় পান, আপনি যদি দেখে 11টা কবি সাহিত্যিক পড়ে নিলেন, অথবা শুধু রবীন্দ্রনাথ, কাজী নজরুল পড়েন, আপনি মোটামুটি 1 থেকে 2 নাম্বার আপনার শিওর। আপনার আধা ঘন্টা, এক বেলা 2-3 ঘন্টা পরে যদি আপনি বিসিএসের মধ্যে 1 থেকে 2 নাম্বার আপনি আনতে পারেন, এটাই অনেক কিছু। বাংলা সাহিত্যের পিছনে 15-20 দিন দিয়ে আমি 1 নাম্বারও শিওর করতে পারবো না, এটার কোনো মানেই হয় না। আর হচ্ছে বিভিন্ন উক্তিগুলো আপনাকে ইম্পর্টেন্ট, উক্তিগুলো পড়ে নিতে হবে। আপনি যে কোনো আমি এটার ক্ষেত্রে মেইন বই বলবো না, অনেকে বাংলা প্রথম মানে ক্লাস 9-10-এর বই পড়তে বলে, ইচ্ছা হলে পড়তে পারেন, তবে আমি বলবো যে এটা আপনি যে কোনো একটা ডাইজেস্ট ফলো করলেই যথেষ্ট। এরপর আসে ইংলিশের ক্ষেত্রেও ইংরেজি গ্রামারটাকে ইম্পর্টেন্স দিতে হবে। 1 নম্বর বই যদি আমি বলি, অনেকেই চৌধুরী অ্যান্ড হোসেন বইটা অনেক আগে পড়েছেন, যাদের কাছে আছে সেটা পড়তে পারেন, কারণ এটাতে আমাদের একটা ভিজুয়াল একটা এক্সপিরিয়েন্স আছে, আর ভিজুয়ালটা আমরা পেতে পারি। আর যদি ওইটা দরকার হয়, এখন নাই বা পড়তে পারতেছি না, ওইটা আমার অনেক আগে পড়ছে, কিছুই মনে নেই, আমি বলবো একটা খুব ভালো বই আছে যেটা খুব ইজিলি লেখা আছে, বইটা দেখতে অনেক মোটা মনে হবে, এটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এটা মোস্ট পপুলার একটা বই, আপনি অনেকেই কিনে, হ্যাঁ, আমি একটা জিনিস দেখবেন যে বিসিএসের জন্য অনেকে এক গাদা বই কিনবে, অনেকে কোচিংয়ে ভর্তি হবে, অনেকে এই করবে সেই করবে, বন্ধুদেরকে কল দিবে, আমি এটা তুই কোনটা পড়িস, কোনটা এটা তুই কী পড়ছিস, অ্যাকচুয়ালি সে কিছু পড়বে না। ওরকম না করে আমি বলবো যে 100টা বই না ঘেটে আপনি একটা বই ফলো করেন। অনেকে বলবে যে আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়তে আমি পারবো না, এত বড় বই পড়তে পারবো না। আপনি কিছু না হইলেও প্রিপারেশান তো নিতে হবে আমাকে, নাকি? আপনি ডাইজেস্ট পড়েন, ঠিক আছে? তবে আমি বলবো, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু আমাকে ইংলিশটাকে একটু ভালো মতো আমাকে হ্যান্ডেল করতে হবে, যেহেতু ব্যাকরণটা অনেকের একটু দুর্বলতা থাকে, একটু সময় নিয়ে আপনি বাংলা ব্যাকরণটা পড়েন, আপনার কিন্তু নাম্বার এখান থেকে মিস হবে না, বলে দিচ্ছি। আর একটা জিনিস কি, 39 বিসিএস যারা দিয়েছে তারা জানে যে কোয়েশ্চেন কিন্তু সুপারফিশিয়ালি হয়, জেনারেল খুব বেশি একটা কঠিন হয় না, সুপারফিশিয়াল 50% কোয়েশ্চেন কিন্তু সুপারফিশিয়াল এবং ইজি টপিক্সই হয়। যারা পড়ে না তাদের কমন পড়বে না, এটাই তো স্বাভাবিক। আর ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে 1 নম্বরে পড়বো উইলিয়াম শেক্সপিয়ারের 14 গোষ্ঠী উদ্ধার করব। ভাগ্য থাকলে উইলিয়াম শেক্সপিয়ার থেকে 2টা কোশ্চেনও চলে আসতে পারে। লিটারারি টার্মসগুলো 1টা নাম্বারের জন্য খুবই ভালো একটা অপশন, যেটা পরে আমি 1টা নাম্বার পেয়ে যেতে পারি। আমি বলব উইলিয়াম শেক্সপিয়ার সবার আগে পড়বেন, একেবারে চোখ বন্ধ করে মুখস্থ ঠাটস্থ। এখন সবাই এত ইজি হয়ে গেছে যে উইলিয়াম শেক্সপিয়ারের কোনটা কি, ট্র্যাজেডি কোনটা কি, এগুলো ট্র্যাজেডি খুব ইম্পর্ট্যান্ট,
এবং এর মধ্যে এগুলোর ইতিহাসগুলো ছোট ছোট নাটিকা কিন্তু আছে, এগুলো আপনি ইউটিউবে দেখলে যে কোন স্পেশাল ডায়লগটা দিচ্ছে একটু দেখলে একটু মনে থাকে, পড়লে কিন্তু ওভাবে নাটকগুলো মনে থাকে না। 10-12টা নাটকের মতো আছে এবং ওগুলো নিয়ে অনেক নাটকও হয়েছে, বাংলা নাটকও হয়েছে, বাংলাও হয়েছে। তবে ইংলিশে যেগুলো অনেক সময় এগুলো প্লেগুলো আছে ইউটিউবে, আপনি এগুলো একটু দেখে নিলে এখন যেটা দেখা যাচ্ছে যে ওখান থেকে ক্যারেক্টার অথবা উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন এমন কোনো কেউ কোনটা মানে উনি কে ছিলেন, উনি কত সালে কোন কাব্যগ্রন্থ, এইগুলোর থেকে এখন চলে আসছে বেশি যে ওনার এই নাটকের মধ্যে, এই ড্রামার মধ্যে এই চরিত্রটা কে ছিলেন, এই চরিত্রটা কে, বা একটা ডায়লগ বললো এই ডায়লগটা কে দিয়েছে, নিজের কোনটা, এটার কোনটা ডায়লগ এবং ক্যারেক্টার, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এখন বেশি, ট্রেন্ডটা এখন বেশি দেখা যাচ্ছে। এরপরে আসে আন্তর্জাতিক। আমি অনেকে আন্তর্জাতিক দিয়ে গাধার মতো পড়া শুরু করে, যারা গাধা, আমি আসলে ওনাদেরকে গাধা বলবো না, ওনারা আসলে জানেন না দেখে এমন করেন, কয়েকবার বিশেষ দেওয়ার পরে তখন আর ওটা করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। সো এখানে আরেকটা টিপস আপনাদেরকে আমি দিতে পারি, যে কেউ বাংলাদেশ পড়তে পড়তে যে প্রথম 5টা টপিক্স পড়ার পরে আমার খুব মাথা ঘুরোচ্ছে, আমি টপিক্স চেঞ্জ করবো, সাবজেক্ট চেঞ্জ করবো, আমি কি পড়বো? 3টা উদাহরণ আপনাকে, 3টার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করবেন। একটা হচ্ছে বাংলা ব্যাকরণ, আপনি সুইচ করতে পারেন, অথবা ইংলিশ গ্রামারে সুইচ করতে পারেন, অথবা আপনি আন্তর্জাতিকের যে আন্তর্জাতিক সংগঠন আছে সেগুলোতে সুইচ করতে পারেন। আপনি এমন কোনোটাতে সুইচ করবেন না, আল্লাহর রাস্তে বলে দিচ্ছি, যেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, অথবা পড়া অনেক বেশি, পড়ে আমার নাম্বার পাওয়ার চান্সটা কম। সো আমি বলবো যে পড়তে পড়তে কারো যদি খুব বোরিং লাগে বাংলাদেশ, তখন তারা এই 3টা জায়গায় সুইচ করতে পারে। আন্তর্জাতিকের মধ্যে সংগঠনগুলা বাংলা গ্রামার অথবা ইংলিশ গ্রামার। বাংলা গ্রামারের মধ্যে যদি আমি বলি, একেবারে ইজি কী দিয়ে শুরু করব? ধ্বনি, বর্ণ, শব্দ, এগুলো দিয়ে। আর ইংলিশ গ্রামারের মধ্যে কী দিয়ে শুরু করব? আমরা সবাই একটা জিনিস পারি, কিছু পারি না পারি, আর্টিকেল কিন্তু আমরা মোটামুটি সবাই পারি। পার্টস এইটাও না হয়ে আপনার যদি ভালো না লাগে, আপনি পার্টস অফ স্পিচে যান, এগুলো কিন্তু ইজি টপিক্স, ইউ ক্যান স্টার্ট উইথ দিস। এরপরে আন্তর্জাতিকের মধ্যে আমি সংগঠনের মধ্যে চলে যেতে পারি। আন্তর্জাতিক সংগঠন, এবং আন্তর্জাতিক সংগঠনের মধ্যে আমি কী দিয়ে শুরু করব? আমি জাতিসংঘ দিয়ে শুরু করব। উইলিয়াম শেক্সপিয়ার থেকে যেমন কোয়েশ্চেন আসবে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল থেকে যেমন কোয়েশ্চেন আসবে, আন্তর্জাতিক সংগঠনের মধ্যে জাতিসংঘ থেকেও কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন মানে আমরা তো আর কোয়েশ্চেন আসবেই বলে দিতে পারি না, আমরা তো আর ভবিষ্যৎ বক্তা না। তবে অভিজ্ঞতা থেকে, এবং এগুলোর ইম্পর্টেন্সও কিন্তু এরকম। রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আমাদের রেগুলার লাইফে দেখা যাচ্ছে জাতিসংঘ হচ্ছে যে সবচেয়ে বড়, এবং আমাদের কোনো কিছু হলে জাতিসংঘের নামটা আসে। সো এইগুলো কিন্তু রেগুলার আমাদের অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো দেখা যায়, এগুলো থেকে কোয়েশ্চেনগুলো বেশি হয়, এবং এটাই স্বাভাবিক। আমরা কেন আলতু ফালতু আর একটা অর্গানাইজেশনের সাথে পড়তে যাব? তবে এবার অর্থনৈতিক সংগঠনগুলোও অনেক ইম্পর্ট্যান্ট, কারণ IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WHO, ইউনিসেফ অত ইম্পর্ট্যান্ট না, তবে ওগুলো সবসময় কিছু ইম্পর্ট্যান্ট তো থাকেই। এই যে কয়েকটা যেগুলো বললাম, IMF, WHO, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এবং হচ্ছে জাতিসংঘ, UN, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমাদের কোভিডের জন্য এখন সাম্প্রতিক বলতে, এটা নিয়ে আমি একটু পরে আসছি, সংগঠনগুলো পড়ার পরে এরপরে আমি যাব পরিবেশগত ইস্যু ও কূটনীতি। জাতীয় বিশ্ব উষ্ণায়ন, যেটা গ্লোবাল ওয়ার্মিং, এটার একটা ইফেক্ট কিন্তু কোভিডের চেয়েও ডেঞ্জারাস। সো এগুলো নিয়ে মানে বেশিরভাগ সময় অনেক জায়গাতেই বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে, এই কোপের মিটিং হয়, এগুলো কখন হয়, কতজন সদস্য অংশগ্রহণ করে, কোন দেশে আয়োজিত হয়, এটার সঞ্চালক কোন দেশ ছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং যে কোনো আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রে 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, পড়বেনই। একটা হচ্ছে এটা কবে গঠিত হয়েছিল, এটা সদর দপ্তর কোথায়, এটা সদস্য সংখ্যা কত, বাংলাদেশের সদস্য কত, এবং এর প্রধানের নাম কি। আপনি সবচেয়ে ভালো হয় যে এটা বিভিন্ন গাইডের মধ্যে বা বিভিন্ন জায়গায় আপনি ডাইজেস্টগুলোতেও পাবেন। তবে অনেক সময় ডাইজেস্টগুলো হয়তো একেবারে আপডেটেড নাও থাকতে পারে, একটু যখন এগুলি পড়বেন, এগুলো কিন্তু মজাও লাগে। আপনি এবার আপডেটেড একটা ইনফরমেশন পড়লেন, খুব ভালো লাগে কিন্তু এটা। উইকিপিডিয়া থেকে আপডেটেড ইনফরমেশনটা আপনি লিখে নিলেন। আরেকটা আমি বলবো, আপনাদের ডাইজেস্ট বই থেকে বইটাকে আপনারা মেন বই বানাবেন। পরীক্ষার আগে আমার ওই আলাদা আলাদা বই পড়ে যাওয়ার সময় থাকে না, কোনো এক্সট্রা ইনফরমেশন যদি থাকে, অন্য বই থেকেও যদি কোনো কিছু একটা পড়ে থাকেন, ডাইজেস্টের ভিতরে এটা লিখে নেবেন, ঠিক আছে? এরপরে আমি চলে যাব একেবারে 1 নম্বরে, যে বিশ্বের ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক এবং ভূরাজনীতি। এটার ক্ষেত্রে এটা কিন্তু জাতীয় বিষয় বলে পড়ার সময় যে বাংলাদেশের ইতিহাস আমরা পড়লাম,
একেবারে আর্য জাতি থেকে শুরু করে, এইটাও বিশ্বের ইতিহাস, এটাতেও আমার সময়টা লাগবে, এটা একটু সময় লাগবে বেশি। তবে এটা পড়তে এটা একটু বোরিং লাগে, এটা পড়তে একটু বোরিং লাগে। তবে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার ভালো লাগবে পড়তে, বা যেমন হচ্ছে যে বিভিন্ন দেশের যেই যেমন আপনাকে এটা ভাগ করে নিতে হবে যে উপমহাদেশগুলো ভাগ করে নিতে হবে, এবং উপমহাদেশগুলোর মধ্যে কিছু কিছু দেশ আপনাকে স্পেসিফিক্যালি পড়ে নিতে হবে। এই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন, এই দেশের প্রধানমন্ত্রী কে, বিশেষ করে বাংলাদেশের 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রতিবেশী দেশ, প্রভাবশালী দেশ, এবং আমাদের একই ধর্মের দেশ। এইটা ক্যাটাগরিতে যেসব দেশগুলি পড়বে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে? এই দেশগুলো আপনাকে পড়বেন, ইতিহাসগুলো লাগবে, বিশ্বের জনসংখ্যা কত এগুলো লাগবে। ভূরাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের মধ্যে, বিশেষ করে ইরাক, ইসরায়েল এবং ফিলিস্তিন, এটা সারা জীবনে সবসময় গুরুত্বপূর্ণ একটা টপিকস, ঠিক আছে? এরপরে আমি চলে যাব সাম্প্রতিক টপিকস। সাম্প্রতিকটাকে আমি কিন্তু কোনো আলাদাভাবে রাখবো না। সাম্প্রতিকের জন্য আমি প্রতিদিন আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় দিব। আধা ঘন্টা সময় দিলেও আমার হবে। কিভাবে পড়বো? কিচ্ছু করার দরকার নেই। অনেকে বলে খবর পড়েন, পেপার নিউজ পড়েন। আমি বলবো যদি সময় না থাকে মোবাইলটা নেবেন, ফেসবুকে যত গুতাগুতি করেন, স্ট্যাটাস দেন, ওগুলো দেওয়ার থেকে ওগুলোও দিবেন, ওগুলো মানা করছি না, ওটাও হয়তো রিক্রিয়েশনের একটা পার্ট। আপনাকে কি করতে হবে যে আপনি একটা যেখানে অনলাইন নিউজ পোর্টালে যাবেন, বিডি নিউজে যেতে পারেন, যুগান্তরে যেতে পারেন, ইত্তেফাকে যেতে পারেন, প্রথম আলোতে যেতে পারেন। ওখান থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, ওখানে আলাদা ফোল্ডারে আছে দেখবেন, আন্তর্জাতিকের হেডলাইনগুলো আপনি পড়ে নিলেন। বর্তমানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চলছে, 1 নম্বর হচ্ছে কোভিড-19 থেকে কোয়েশ্চেন, মেডিকেলে বলেন, জেনারেলে বলেন, কোভিড-19 থেকে কোয়েশ্চেন আসবে। হায়া সোফিয়ার যেই আমাদের ধর্মের সাথে যেহেতু সম্পর্কিত, এটা আসতেই পারে। চীন এবং আমেরিকার যে সম্পর্কের যে অবনতি হচ্ছে সেটা অবশ্যই আসতে পারে। তারপরে হচ্ছে আরও রিসেন্ট টপিক্সের মধ্যে আরও অনেকগুলি টপিক্সই এখন আছে। বিশেষ করে গতকালকেই একটা ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে একটা বড় ধরনের তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে তার একটা অনেক দিন পরে একটা চুক্তি হয়েছে, ঐতিহাসিক চুক্তি বলা হচ্ছে। এই চুক্তিগুলো আসতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে চীন, এইসব দেশের ইম্পর্টেন্স আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। আর হচ্ছে বিভিন্ন প্রণালী, কোন প্রণালী কোথা দিয়ে গেছে, তারপর হচ্ছে কোন রাজধানী মুদ্রা, ওগুলো কিন্তু ওভাবে এখন খুব বেশি আসে না। মুদ্রা ওরকম ট্রেন্ডটা এখন নেই। আগে বিশেষ বললেই দেখতাম যে সবাই মুদ্রা মুখস্থ করছে, ওগুলো ট্রেন্ডটা খুব বেশি একটা নেই। আসলে একটা কোশ্চেন সর্বোচ্চ আসতে পারে। আর আরেকটা জায়গা থেকে প্রশ্ন খুব বেশি আসতো, এখন একটু কমে গেছে বলা যায়। ও একেবারে কমে গেছে তাও না, একটু দূরে আসতে পারে ওখান থেকে। যেমন হচ্ছে লাইনগুলা, বিভিন্ন দেশের লাইন, এখান থেকে কিন্তু ট্রেন্ড কমে গেছে বলা যাবে না, কোয়েশ্চেন কিন্তু আসে, রিসেন্টলিও আসছে। একেবারে যে বন্ধ হয়ে গেছে এমন, আগে 2টা আসলেও এখন হয়তো একটা আসে, এরকম আর কি। কিন্তু কোয়েশ্চেন আপনি কম পড়ে আরেকটা বেশি মার্কস পাওয়ার মতো জায়গা হচ্ছে প্রণালী এবং লাইন। কোন প্রণালী কোথার মধ্যে দিয়ে গেছে, কোন দেশ দুইটার মাঝখানে কোন লাইন আছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোন 2টা লাইন আছে, বিশেষ করে এখন যে যুদ্ধগুলো হওয়ার সম্ভাবনা আছে চীন এবং ভারতের মধ্যে যে লাইনটা আছে সেই লাইনের, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই লাইনটার নাম কি, ঠিক আছে? এই লাইন, এখন এগুলো আমি কি ম্যাপ দেখে পড়বো? অনেকে আছে যে আমি এখান থেকে পড়ছি, ওখান থেকে পড়বো, ম্যাপ দেখে আমি পুরো একটা ম্যাপ কিনে নিয়ে গেলে পড়লাম। ওইরকম করতে পারলে খুব ভালো। তবে আমার মতে আপনি নেটের মধ্যেও অনেক জায়গাতে শুধু স্পেসিফিক্যালি ওই নেটের মাধ্যমে আপনি ডাউনলোড করে শুধু আলাদাভাবে প্রণালীগুলো যদি সার্চ দেন, দেখবেন ওইটা ইজিলি আপনার চোখে এসে পড়বে। আর সবগুলো আলাদাভাবে দেখার পরে একেবারে পুরোটা একটা ম্যাপের মধ্যে আপনি নেটে সার্চ দিলেই বা ডাউনলোড করলেই হবে, পুরো একটা ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ বললেই হয়। এটা একটু দেখে নিলেই আপনি হবে। এটার জন্য আমাকে 2-3 ঘন্টা সময় নষ্ট করার কোনো বা একদিন পুরো সময় নষ্ট করার কোনোই দরকার নেই। আর আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ক্ষমতা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, এটার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতাটার ইম্পর্টেন্স বেশি দিব আমি। ওই যেহেতু এখন চীন এবং আমেরিকা, এটার মধ্যে খুব ভালো একটা দ্বন্দ্ব চলছে, এদের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা এখানে আছে। তাহলে এখানে আমার তুরুপের তাস হবে কোনটা? আন্তর্জাতিক সংগঠন এবং আন্তর্জাতিক পরিবেশ ইস্যুর মধ্যে কিন্তু ওই যে বিভিন্ন সম্মেলন, ঠিক আছে? এগুলো হিসাব করলে আমার এখানে 4 থেকে 4 4 8,
বৈশ্বিক ইতিহাস, এখান থেকে কিন্তু খুব বেশি একটা, এখানে কিন্তু আপডেটেড আন্তর্জাতিকের ক্ষেত্রে একটু ইনফরমেশনগুলো তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে আপডেটেড লাগে। আর একটা জিনিস হয় কি, বাংলাদেশের ইনফরমেশনগুলো কিন্তু আমরা মোটামুটি খবর দেখি, এই দেখি সেই দেখি, মোটামুটি একটা নিউজগুলো আমাদের কানে আসে। কিন্তু আন্তর্জাতিকেরগুলো একটু খবর কম রাখেন, তাদের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে থাকি। সেই ক্ষেত্রে আন্তর্জাতিকের সাম্প্রতিকের প্রতি আমাদের একটু গুরুত্ব দিতে হবে। সেটা প্রত্যেক দিন যেভাবে বললাম, যে কোনো একটা নিউজ পোর্টালের হেডলাইনগুলো আপনি দেখবেন, পারলে ভিতরে পড়বেন, দ্যাটস এনাফ। এটাই। তাহলে আমি এখান থেকে পড়ব সংগঠন, সম্মেলন, বিভিন্ন যে বৈশ্বিক ইতিহাস, বিভিন্ন দেশ, তারপরে হচ্ছে সাম্প্রতিক, তো আমি রেগুলারের ভিতরে চলে যাবে ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং সাম্প্রতিক, এগুলো হবে আমার। এগুলো দিয়ে যদি আমি রেগুলার প্র্যাকটিস করি, এটা আমার যে কী পরিমাণ পাওয়ার হবে, এটা আমি অন্যদের চেয়ে প্রায় 5-7 মার্কস আমার আগে যাওয়া সম্ভব। 5 মার্কস আগে যাওয়া মানে কিন্তু 2000 জন পরীক্ষা দিলে মিনিমাম 20 থেকে 30,000 জন অ্যাপ্লাই করবে। মনে রাখবেন, 5-7 মার্কস মিনিমাম আপনাকে 7 থেকে 8,000-এর উপরে, বা 7 থেকে 8,000 না, 5 থেকে 6,000-এর উপরে আপনার চলে যাওয়ার একটা চান্স আছে। কিন্তু একই মার্কস অনেকেই পায়, এগুলো অনেক কাহিনী আছে, যাই হোক আমরা পরে বলবো। সো এই হলো কথা। আর ম্যাথ এবং মেন্টাল এবিলিটির ক্ষেত্রে আমরা যদি বলি, ম্যাথের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিব জ্যামিতি এবং বীজগণিতকে, আর পাটিগণিতের ক্ষেত্রে লসাগু গসাগু। তো এদিক থেকে আমি হিসাব করলে মোটামুটি 5 থেকে 6 নাম্বার আমি পেয়ে যেতে পারি। এক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে সূত্রগুলো প্রথমে মুখস্থ করে নিতে হবে, তারপর প্রিভিয়াস বিশেষ যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করব। এবং জ্যামিতির ক্ষেত্রেও একই কোয়েশ্চেন, কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, একই নিয়মের মধ্যে আসে। সেট, সূত্রের সমাধান, তারপর হচ্ছে লগ, এই অঙ্কগুলো, এগুলো কিন্তু আপনি যদি 1 দিন বা 2 দিন সময় দেন, দেখবেন আপনি এগুলো ইজিলি পারতেছেন। কোন বইটা ফলো করতে পারি? অনেকেই বলে আপনি ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত বইগুলো অঙ্ক সলভ করেন, আপনাকে ম্যাথ অনার্স করতে হবে। দরকার নাই, এখন সময়ও নাই, নাম্বারও যেহেতু কম, আমাকে কম পড়ে বেশি মার্কস নিশ্চিত করতে হবে। জ্যামিতিটা আমি বলবো, জ্যামিতি আপনি ডিটেলস পড়েন, তারপরে হচ্ছে বীজগণিতে আপনি ডিটেলস একটু সময় নিয়ে, আপনি 3 মাস যদি প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা করে, 1 ঘন্টা ম্যাথ, 1 ঘন্টা আমি করলাম কি বলে মেন্টাল এবিলিটি, আর আধা ঘন্টা 2.5 ঘন্টা যদি আমি এগুলোর পিছনে দেই, আপনি 90 দিনে হিসাব করেন কতক্ষণ সময় আপনি দিচ্ছেন। ঠিক আছে, আপনি রেগুলার দিতে না পারলে আপনি সপ্তাহে 4 দিন দেন। আমার মতো এরকম একটা হিসাব আপনাকে আলাদাভাবে ম্যাথ এবং মেন্টাল এবিলিটির জন্য করে নিতে হবে। তো দুইটার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে এখন পর্যন্ত শাহিনস ম্যাথ। এই ম্যাথ বইটা থেকে এখানে লিখিত প্রশ্নগুলোও দেওয়া আছে, সবগুলো আসলে পড়া সম্ভব না। আপনারা যদি পারেন, জ্যামিতি, বীজগণিত এবং লসাগু গসাগু, লাভ ক্ষতির অঙ্ক শেষ পর্যন্ত কেউ পারে না। অনেকেই দেখা যায় ওইটা নিয়ে 10 মিনিট আছে শেষ পর্যন্ত, আর ওটা মিলাতে পারে না অনেকে, গিয়ে পরীক্ষার হলে যেটা দেখা যায়। আর শর্টকাট ম্যাথের কথা যেটা আছে, শর্টকাট ম্যাথের জন্য আলাদাভাবে এখন টেন্সড হওয়ার কিছু নাই। শর্টকাট ম্যাথ করতে গিয়ে আপনাকে ওই যে পিছনে আপনার যে মার্কস আছে, শর্টকাট ম্যাথ আপনার নর্মাল যে নিয়মে করার জন্য যে সময় লাগে, যখন শর্টকাট ম্যাথের সূত্রটা আপনি ভুলে যাবেন, তার থেকে বেশি সময় লাগে। সো প্রথমে নর্মাল নিয়মে আপনি করেন, অঙ্কে আপনি টার্গেট করেন প্রথমে 5 নাম্বার, যেটা জ্যামিতি এবং বীজগণিত থেকে আসবে, এর বেশিও চলে আসতে পারে সবগুলো পারলে। আর পাটিগণিত আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, পাটিগণিত আমাদের জন্য কঠিনই হয়ে যায়, কারণ পাটিগণিতটা আসলে আমরা অনেকদিন প্র্যাকটিসে না থাকার কারণে আমাদের একটু কঠিনই হয়ে যায়। সেই থেকে বীজগণিত এবং জ্যামিতি তুলনামূলকভাবে ইজি আছে। সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস কতদিন সময় লাগিয়ে আপনি পড়বেন সেটা আমরা বলে দিলাম। আপাতত সার্কুলার পর্যন্ত আপনার এভাবে আপনি শুরু করতে পারেন, তবে 3 মাসের বেশি সময় পাবেন না, মাথায় রাখবেন এটাই। এরপরে আমাদের পেজের কথাটা আপনাদেরকে একটু জানায় রাখা দরকার। আমাদের পেজের নাম হচ্ছে 42 স্পেশাল বিসিএস প্রিপারেশন, এটা আপনারা সার্চ দিলেই পাবেন, অথবা আমাদের এটার ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আর আমাদের যে রেসিডেন্সি প্রোগ্রামের জন্য অ্যাকচুয়ালি আমরা ওরকম কোনো কোচিং সেন্টার বা ওই ধরনের কোনো কিছু না, আমরা জাস্ট হেল্পের জন্য আমাদের ওখানে সাবজেক্ট চয়েসের কয়েকটা ভিডিও আছে। যদি এমডির নোটিশটাও হয়, তারা ওই ভিডিওটা দেখে সাবজেক্ট চয়েসের ব্যাপারে একটু সিদ্ধান্ত নিতে মানে আপনাদের সাহায্য হবে আর কি। সো এটাই হচ্ছে আমাদের কথা। সো আমাদের যেটা আমাদের মডেল টেস্ট চলছে, আমাদের 4টা মডেল টেস্ট হয়ে গেছে, মোটামুটি ভালো সংখ্যার পরীক্ষা দিচ্ছেন। হয়তো অনেকেই আমাদের যে সিস্টেম সেই সিস্টেমটা ফলো করে পরীক্ষা দিচ্ছেন না, কিন্তু অনেকে পরীক্ষা দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি। সবাই হয়তো আমাদের কাছে আপনাদের রেজাল্ট পাঠাচ্ছেন না, মেধাক্রমে হয়তো আপনাদের নামটা দেখতে পাচ্ছেন না। তবে সেই ক্ষেত্রে মেরিট লিস্টে নামটা দেখতে পারলে আপনাদের জন্য একটু ভালো হয় যে আপনার পজিশনটা কোথায়। তো অনেকেই বলছেন যে ভাইয়া পরীক্ষার দিনগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, যে একদিন পর পর পরীক্ষা দেওয়াটা একটু কঠিন। আমরাও মনে করি কঠিন, তো সেই ক্ষেত্রে আমরা টাইমটা আরেকটু বাড়াই, 2 দিন বা 3 দিন পর পর একটা পরীক্ষা নিব চিন্তা করছি।
এবং সেই পরীক্ষাগুলোর মডেল টেস্টগুলোর কোয়েশ্চেনও আমরা একটু টপিকসগুলো একটু বেড়ে যাবে সেক্ষেত্রে। এবং বাংলাদেশ বিষয় বলে আমাদের 15 তারিখ শেষ হবে। সো কেউ যদি একটা পরীক্ষাও না দিয়ে থাকেন, আপনারা আমাদের পেজে গিয়ে কোয়েশ্চেনটা ডাউনলোড করে ওখানেই সমাধান দেওয়া আছে এর পরের ওই পোস্টগুলোর মধ্যেই, ওখান থেকে ডাউনলোড করে পরে ওইটা কারেকশন করে নিজেকে যাচাই করে নিতে পারেন। এগুলো সম্পূর্ণরূপে ফ্রি। সার্কুলারের আগ পর্যন্ত কেউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ সব কিছুই ফ্রি থাকবে। এরপরে আমরা যাব বাংলা, এরপর আমাদের যে মডেল টেস্টগুলো হবে সেগুলো হবে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ। সেগুলোর যে রুটিন, সেই রুটিনটাও আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের পেজে পেয়ে যাবেন। পেজে লাইক দিয়ে থাকবেন। একটা জিনিস আমরা দেখছি যে আপনারা ভিডিও দেখছেন অনেকেই, মানে লেকচারগুলো দেখছেন, এর আমাদের প্রথম আমার একটা লেকচার ছিল একেবারে অ্যাজ এ হোল 42nd BCS কীভাবে আমরা প্রিপারেশন নেব, টেকনিক স্ট্র্যাটেজি কী হবে। সো সেক্ষেত্রে অনেকেই একটা হচ্ছে যে দুইটা প্রবলেম আপনারা পড়তে পারেন, যে আমাদের সাথে পরবর্তীতে হয়তো আপনাদের আর কন্ট্যাক্ট নাও হতে পারে। একটা হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব না করেন এবং আমাদের সাথে না হন, পেজে যুক্ত না হন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আমাদের যে আপডেটগুলো সেগুলো আপনারা পাবেন না। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। আমরা টাকা পয়সা এখন পর্যন্ত সার্কুলার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা নিচ্ছি না। এবং এর পরবর্তীতে যদি সার্কুলারের পরে আমাদের একটা এক্সাম ব্যাচ করার প্ল্যান আছে, সেই প্ল্যানটাও আমরা আপনাদেরকে জানাই দিই যে এটা আমাদের যে এখন এক্সাম ব্যাচ হচ্ছে অলমোস্ট সেরকমই হবে। সেক্ষেত্রে আমরা আরেকটু রিফাইন্ডভাবে যাব, যে প্রথমে BCS শেষ করব আমরা, তারপরে মেডিকেলের ইম্পর্টেন্ট টপিকস। আরেকটা মেডিকেলের ক্ষেত্রে বলে রাখি যে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক তো আমরা পাই, মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক আমরা কোথায় পাবো? 39 BCS ছাড়া তো আমাদের আর কোনো কোয়েশ্চেন ব্যাংক নাই। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম আমার আগের ভিডিওতেই যে আমরা 39-এর কোয়েশ্চেন ব্যাংকটা, আমরা 39-এর যে কোয়েশ্চেন সেটা সলভ করব, এবং আমরা যে রিটেন টপিকসগুলো আছে, রিটেনের যে কোয়েশ্চেনগুলো আসতো মেডিকেলে, কি 200 নম্বর কোয়েশ্চেন আসে রিটেনে, জেনারেল BCS-এর ক্ষেত্রে, রিটেনে মেডিকেলের ক্ষেত্রে 200 নম্বরের কোয়েশ্চেন আসে, ওখানেও প্রায় 20-30টার মতো কোয়েশ্চেন থাকে। সো সেইগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে যারা BCS কোয়েশ্চেন করে তাদের মাথায় কিন্তু এই টপিকসগুলোই ঘুরে। সো সেক্ষেত্রে আমরা দুটার জন্যই আমরা লেকচার বানাচ্ছি, কাজ চলছে। সো আমাদের সলভগুলো, বিশেষ করে 39-এর সলভটা আমাদের নর্মাল সলভ হবে না, এটা এক্সটেন্ডেড একটা সলভ হবে। ওখানে প্রায় সব মিলাই একটা মোট 4টা পার্টে আমরা করব, এবং প্রত্যেকটা পার্ট প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে হবে। এবং প্রত্যেক পার্টে 25টা কোয়েশ্চেন থাকবে, যেগুলো কোয়েশ্চেন এসেছিলো সেই অনুযায়ী, এবং এটার আশেপাশে অনেকটুকু আমরা কভার করে অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে 150 থেকে 150টা টপিকস, মোটামুটি প্রায় আমরা 500টার মতো টপিকস, না হলেও 450, 400, 450, 500-র মধ্যে থাকবে টপিকস আমরা ডিসকাস করব। সেক্ষেত্রে ওটার একটা এক্সটেন্ডেড সলভ হবে। আমার মতে ওই লেকচারটা যারা দেখে ফেলবেন বা ওইটা যারা করে ফেলবেন, এবং ওইটা থেকে দরকার হলে আমার মনে হয় যে ওখানে যা বলা হবে অতটুকু মুখস্থ করে ফেললেই আপনি অলমোস্ট 30 থেকে 40 নাম্বারের 30টা থেকে 40টা টপিকস, 500টা ইম্পর্টেন্ট টপিকস যদি আপনি পড়েন, এর মধ্যে আপনার 20 থেকে 30টা টপিকস কি আপনার কমন পড়বে না? এটা একটা কমন সেন্স, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা যেটা কাজ করছি, যে সেটা হচ্ছে রিটেনের যে টপিকস, সেই টপিক্সের সলভটাও আমরা এক্সটেন্ডেড সলভের মতোই করব। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা টপিক্সের ধরে ধরে সেই টপিকসগুলো সলভ করব। সেক্ষেত্রে টোটাল আমাদের প্রায় 600 থেকে 700টায় VVIP টপিক্স হয়ে যাবে মেডিকেলের। কারো যদি একান্তই এটা অ্যাকচুয়ালি কাদের দরকার হবে আমি বলি, বিশেষ করে সবচেয়ে বেশি উপকার পাবেন একেবারে লাস্ট মোমেন্টে যারা শুরু করবেন, অনেক দিন ধরে যারা একেবারেই মেডিকেল সায়েন্স থেকে দূরে থাকেন বা পড়েন নাই, শুধু প্র্যাকটিস করে গেছেন, তাদের জন্য এই টপিকসগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যেই ব্রাঞ্চ বলতে বলবো, আপনি দেখবেন যে আপনি এখন কিন্তু বলতে পারছেন না ঠিক, জাস্ট ওগুলো একটা, এটা এমন কোনো আবার যে মনে করবেন না এখানে আমি একেবারে প্রত্যেকটা ডিজিজের প্যাথোফিজিওলজি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট কমন টপিকসগুলো যেগুলো BCS-এ আসবে, আমি কিন্তু এখানে SCBS পরীক্ষা দিতে যাচ্ছি না, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো ওইটার জন্য একটু অপেক্ষা করতে হবে, আর ওইটা আমরা কিভাবে দিব, কিভাবে আপনাদের কাছে পৌঁছাবো, সেটা আমরা আপনাদেরকে পরে বলবো। আর আমাদের আরেকটা স্পেশাল ব্যাচ করার ইচ্ছা আছে সার্কুলারের পরে, যেটা যারা একেবারেই প্রথম পড়া শুরু করবেন সার্কুলারের পর থেকে, তাদের জন্য হবে এই ব্যাচটা। যে তাদের প্রথম আমরা শুধু লাস্টের 1 মাস তাদের পরীক্ষা নিব, তারা বাকি 1 মাস বা 1.5 মাস তাদের পরীক্ষাটা নিব, শুধু সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্ট হবে সেটা ক্ষেত্রে। আর আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি। সার্কুলারের পরে হয়তো আমাদেরকে যদি আমাদের এক্সাম ব্যাচ আমরা করি, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা পেমেন্ট নিতে হবে। তবে সেক্ষেত্রে আমাদের মেন্টর না, মেনলি টেকনিক্যাল যারা কাজ করছেন তাদেরকে পেমেন্টটা করার জন্যই আমাদের হয়তো কিছুটা টাকা পয়সা আপনাদের কাছ থেকে হয়তো পেমেন্ট ধার্য করতে হবে, তবে সেটা আপনাদেরকে আমরা সময় মতোই জানিয়ে দিব। সো আশা করি আমাদের সাথেই থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আমি
অ্যাকচুয়ালি আমাদের হেল্প করাটাই মেন উদ্দেশ্য, যাদের কাজে কিছুটা হলেও উপকার হবে, আমরা একটু হলেও মনে শান্তি পাবো আর কি, এটাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাতে লাইক দিয়ে সাথে থাকবেন। দ্যাটস ইট। এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, আমাদেরকে কোয়েশ্চেন করবেন, পেজে আমরা থাকি সব সময়। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আল্লাহ ভরসা। আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, করোনার সময় নিজের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই স্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, এটাই। থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।